আচ্ছা, সবাই সবসময় এত হাসো কেন? বুঝলাম না, কেন সবসময় আমার সাথে এমন করো? তোমরা কেন আমার সাথে এভাবে কথা বলো? তাহলে তোকে কি আদর করে কথা বলতে হবে বাবু? সবাই একসাথে হেসে উঠল। এই ছেলেটাকে প্রতিদিন মুরগি বানাতে ওদের সবারই ভালো লাগে। ছেলেটা একদম বোকা, মাথায় তেল দিয়ে সিটি কাটা, ঢিলে ঢালা একটা শার্ট, ঢিলা প্যান্ট, এটাই যেন সবার হাসি তামাশার প্রধান কারণ। অত্যন্ত বোকা ছেলেটা প্রতিদিন নাজেহাল হয় এইভাবে। তার মন ভীষণ খারাপ হয়। কেউ তার বন্ধু হয় না কেন? সে কাঁদতে কাঁদতে কলেজের গেট দিয়ে বেরিয়ে গেল। এবার আসুন পরিচয়ে আসা যাক। রুদ্র খান, বাবা আশরাফ খান, মা নীলিমা খান, ওর ভাই নিহাল খান। ফ্যামিলি বড়লোক হলেও ও সবার থেকে আলাদা, নিজের মতো থাকতেই পছন্দ করে। বোকাশোকা ভীতু একটা ছেলে, যার জন্য ফ্যামিলিতে কম অপমান হয় তা না, সবার কাছে এই কথা শুনতে হয় তার। কিন্তু তার কলেজের কেউ জানে না সে বড়লোকের ছেলে। বাদ দিন সেসব কথা, আমাদের সাথে থাকুন, আস্তে আস্তে সবটাই জানতে পারবেন আসল কারণ। আর হ্যাঁ, যে মেয়েটা রুদ্রকে অপমান করেছিল সে হচ্ছে প্রিন্সিপালের মেয়ে। বাবার নামডাক থাকার কারণে সেটাকে হাতিয়ার বানাচ্ছে। এ আর নতুন কিছু না, জোর যার মূল্যক তার, এই কথাটা কিন্তু হাড়ে হাড়ে সত্যি। বাদ দিন তো সেই সব, এইসব আজাইরা প্যাচালের সময় নাই, গল্পে ফিরে যাক। রাতে রুদ্র সবার সাথে বসে ডিনার করছে, তখনই তার ফোনে টুং করে একটা মেসেজ আসলো। সেটা দেখে সে খাওয়া থামিয়ে দিল, তারপর মাকে বলল, আমার খাওয়া শেষ মা, আমি আসি। কই খেলি? মাত্রই না বসলি, সব খাবার তো পড়ে আছে। পেট ভরে গেছে মা। হ্যাঁ, এইভাবে প্রতিদিন অন্ন ধ্বংস করতে থাকো। আমি না থাকলে এই খাবারটুকুও জুটবে না। পাচ্ছ তো মুখের সামনে খাবার, তাই খাওয়ার আগ্রহ নেই। রুদ্র কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে কিছু না বলে রুমে চলে গেল। তারপর কাউকে কল লাগালো। রুদ্র ফোনটা কানে দিতেই ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, কাল রাত 3টায় সেই জায়গায় আসিস, তোর কাজ রেডি। আমি আসছি। রুদ্রের চোখে তখন আর আগে সেই বোকা ছেলেটা নয়, চশমার কাচের আড়ালে চাপা পড়ে থাকা এক ভিন্ন আগুন যেন দপ করে জ্বলে উঠল। রুমের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো সে। তুই এখনো বোকা আছিস রুদ্র? না, আজ থেকে কেউ আর তোকে খেলনা ভাববে না। সেই রাতে কেউ জানলো না কলেজের সবার হাসির পাত্র হয়ে থাকা ছেলেটা যখন এক নির্জন জায়গায় গিয়ে দাঁড়ালো, তখন একটা ছায়া তার পেছনে মাথা নত করে দাঁড়ালো। তাদের একজন ফিসফিস করে বলল, বস, কাজের প্ল্যান রেডি, শুধু আপনার এক সিগন্যাল দরকার। রুদ্র কোনো কথা না বলে কেবল একবার চোখ বন্ধ করলো। অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই রুদ্র, দিনের আলোয় কলেজে বোকা ছেলেটা, এই দুই রুদ্র এক নয়। তবুও পরদিন সকালে কলেজে, হ্যাঁ যে বোকা, আবার চোখে পানি নিয়ে গেট দিয়ে ঢুকছো নাকি? আমি এমনই, তোমরা হাসতেই পারো। সে জানে এখনই সময় হয়নি মুখোশ খুলে দেওয়ার। সময় এলে শুধু রামিসানা, পুরো পৃথিবী বুঝবে বোকা ছেলেটা আসলে কে। সকালের প্রথম ক্লাস, পুরো ক্লাসরুমে একটাই শব্দ, হাসাহাসি, খিলখিল, ঠাট্টা, কটাক্ষ। আর সবার মাঝে বসে আছে রুদ্র, মাথার ভেতরে তেল দেয়া, ফাটা ব্যাগ কাঁধে ঝুলে আছে, কাচের মতো মোটা চশমাটা প্রায় নাকের নিচে পড়ে আসে। হ্যাঁ রুদ্র, তোর প্যান্ট তো আবার ঢিলা হয়ে গেছে রে। তোরে দেখে তো মনে হয় 1990 থেকে টাইম ট্রাভেল করে চলে আসছিস। আমি মানে, আমি তো এটাই পড়ি সব সময়। আরে রামিসা, এটা তো আমাদের কলেজের লাকি চার্ম। ও না থাকলে আমাদের দিনটাই ভালো কাটে না। সবাই হাসছে, কিন্তু কেউ টের পাচ্ছে না এই ছেলেটার এক চোখে হাসির জলের ছায়া, আর এক চোখে অজানা কোনো ছায়াময় অন্ধকার। হাসো হাসো সবাই, যত হাসার ইচ্ছে হাসো। এই হাস্যগুলোর হিসাব আমি রাখছি, একদিন সময় হলে ফেরত দেব তোমাদের বাসাতেই। কিন্তু মুখে সে কিছু বলে না, বরং মাথা নিচু করে ব্যাগটা টেনে তোলে। স্যার আসছে মনে হয়, চুপ কর সবাই। হ্যাঁ, সে এখনও বোকা রুদ্রই, অন্তত দুনিয়ার চোখে। কিন্তু রাতে ঘড়ির কাঁটা তখন 1:37। রুদ্র রুমের জানালার পর্দা সরিয়ে ধীরে ফোনটা কানে তোলে। আগামী সপ্তাহেই শুরু, ফাইল চলে এসেছে বস, সেফ হাউসে পাঠিয়ে দিয়েছি। তুমি জানো না আমি কে? এটা ভালো, যারা জানতো তারা আর নেই। কাজ ঠিক মতো হোক। আমি এখন বোকা, ছেলেটাই
এটাই সবাই জানুক। এভাবেই দিন চলে যায় একরকম আর রাত গড়ায় আর এক রকম। রুদ্র এখনও সবার হাসির পাত্র, কিন্তু একদিন এই হাসির ছেলেটাই হয়ে দাঁড়াবে সবাইকে কাঁদিয়ে ফেলার এক অজানা ঘূর্ণি। কলেজের ক্যান্টিনটা দুপুরে গরম হয়ে থাকে, শুধু খাবারের জন্য না, রুদ্রকে নিয়ে হাসাহাসির জন্য। সে ঢুকতেই কেউ টেবিল টেনে নেয়, কেউ পা বাড়িয়ে দেয়, কেউ বলে, আরে দেখো তো আমাদের কলেজের কমেডি কিং এসেছেন। ভাই কি খবর, আজকে কোন নাটক করবে? থেমে যায়, নিজের কথাটা গিলে ফেলে। মানে আমি তো এখানে পড়তে এসেছি। একটু থেমে যায় চারপাশ। ওর কণ্ঠে কিছু একটা ছিল, খুব সূক্ষ্ম কিছু, যেন নিঃশব্দে একটা কাঁপুনি। কিন্তু কেউ খেয়াল করে না, কেউ জানতে চায় না, সবাই শুধু হেসে যায়। আর রুদ্র, সে মাথা নিচু করে একটা পুরনো গামছায় চেয়ার মুছে বসে যায়। সেই রাত 2:46। রুদ্র ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কিছু টাইপ করে। মেসেজ পাঠানো হলো, টার্গেট কনফার্ম, টিম মুভ সাইলেন্টলি, নো ট্রেস, আই ডোন্ট এক্সিট। তারপর সে ধীরে ধীরে নিজের বুকে পকেট থেকে কিছু একটা বের করে দেখে, একটা ছোট পেন ড্রাইভ। তুই যদি জানতিস শামিশা, তোর সামনে যে ছেলেটা কাপা কণ্ঠে দাঁড়িয়ে থাকে, সেই রাতের অন্ধকারে যখন কেউ চোখ খুলে তাকায় না, তখন শূন্য গলায় সিদ্ধান্ত দেয় কার বেঁচে থাকা উচিত আর কার নয়। এই শহরে অনেক গল্প থাকে, কিন্তু এই গল্পটা অন্যরকম। কারণ এই গল্পে সবাই জানে রুদ্র এক বোকা ছেলে, কিন্তু কেউ জানে না সে কে। আজকে কলেজে একটা ঝামেলা হয়েছে। অচেনা কিছু বাইকওয়ালা এসে হঠাৎ করে বক্স গার্ডেনের পাশে একটা ছেলেকে তুলে নিয়ে গেছে। গোটা কলেজ তোলপাড়। এই শহরে দিনে দুপুরে এসব কি হচ্ছে বলো তো? কেউ কিছু দেখলো না? রুদ্র, তুই কোথায় ছিলি তখন? আমি তো লাইব্রেরিতে ছিলাম, আমি কিছু দেখিনি। আরে ওকে জিজ্ঞেস করিস কেন? লাইব্রেরি না হলে টয়লেটে বসে কাজ ছিল নিশ্চয়ই। সবাই হেসে উঠল। রুদ্র মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকলো। মনে হচ্ছিল সে সত্যি কিছু জানে না, কিন্তু কেউ খেয়াল করলো না তার জামার হাতায় এক বিন্দু তাজা রক্ত লেগে আছে। রাত 1:12। রুদ্র ডায়েরি খুলে একটা নাম কেটে দিল, তারপর ফোনে একটা মেসেজ পাঠালো, পাস 1 ডান, মিডিয়া কনফিউশন ইজ ওয়ার্কিং, দ্য বয় ওন্ট স্পিক এগেইন। তারপর সে পেছন থেকে আয়নার দিকে তাকালো। একটা ম্লান হাসি ফুটে উঠল তার ঠোঁটে, অদ্ভুত নিঃশব্দ ঠান্ডা। বোকা, আমি এতটাই বোকা যে কেউ আমার সন্দেহ করে না, আর এটাই আমার শক্তি। পরদিন সকালে রুদ্র আবারও কলেজে। মাথায় সেই তেল দেয়া চুল, পুরনো মোজা, ঢিলে প্যান্ট আর মুখে চাপা চাপা ভয়। আই বোকা, চশমাটা ঠিক করে পড়ো না, কি যে একটা গাধা তুমি। আমি আসলে সবার কাছে সে এখনও পুরনো ভীতু লজ্জাবতী রুদ্র। তারা যাকে চেনে কিন্তু জানে না। আর রুদ্র, সে জানে যতদিন না তার আসল পরিচয় কেউ জানবে, ততদিন সে নিরাপদ, ততদিন সে অপ্রতিরোধ্য। কলেজে আজকে একটা নতুন খবর ছড়িয়ে পড়েছে। প্রিন্সিপালের অফিসে কারো ল্যাপটপ হ্যাক হয়েছে, কিছু গোপন ডকুমেন্ট চুরি গেছে, সিকিউরিটি দল নড়ে চড়ে বসেছে। এই কলেজে এসব হচ্ছে মানে হ্যাকার আছে আমাদের মাঝে? আরে কেউ একজন শয়তান আছে নিশ্চয়, কিন্তু কে? এত ভাবিস না রে, এই রুদ্রকে ধর। হবে হ্যাকার, চেহারাটাই তো হ্যাকার টাইপ, শুধু ল্যাপটপ উল্টে ধরার বাকি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বোকার ডন, এছাড়া আর কে করবে বলো? আমি না, আমি তো কম্পিউটার ভালোভাবে চালাতেই পারি না। সবাই হেসে উঠল। রুদ্র যেন মাথা নিচু করে এক লজ্জিত ভীতু ছেলে, কিন্তু কেউ খেয়াল করলো না ওর আঙুলের মাথায় আজ ব্যান্ডেজ, আর ওর ব্যাগের চেইন খুলতেই একটু কালো তারের ঝলক দেখা গেল। সেই রাত 3:17। রুদ্র ছাদের কোণে বসে নিজের ফোনে কিছু একটা এনক্রিপ্টেড ফাইল ট্রান্সফার করে। মেসেজ রিসেট করো সব সার্ভার, ক্লিন ট্রেল চাই, আমি কখনো ছিলামই না। তারপর একবার ফাঁকা ছাদের আকাশের দিকে তাকালো সে। চোখে চশমা নেই, ভয় নেই, গ্লানি নেই, শুধু নিঃশব্দে এক ভয়ঙ্কর ঠান্ডা মানুষ। একটা বলো আমাকে দৌড়িয়ে দিতে পারে, আর এক ফোঁটা সন্দেহ সব শেষ করে দিতে পারে। তাই আমাকে বোকাই থাকতে হবে। সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে সবার হাসির নিচে লুকিয়ে থাকা। পরদিন কলেজে রুদ্র এক গাদা বই নিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল সবার সামনে।
আহারে গাধারে, সব বই নিয়ে একাই কলেজটা ঘুরবি নাকি? এই জন্যই বলি বেশি চালাকির দরকার নাই। তুই যা আছিস সেইটাই থাক, বোকা গাধা। আমি কি চাইলে পারি না একটু স্মার্ট হতে? আমি তো চেষ্টাই করি না। হ্যাঁ, ঠিক এই রকম করেই সে বেঁচে থাকে। সবাই ভাবে সে একটা নিরীহ হাস্যকর ছেলে মানুষ, আর সেই ভুল ভাবনাটাই তার আসল অস্ত্র। কারণ কেউ জানে না রুদ্র কোনো সাধারণ ছেলে না। সে কারো কাছে নেই, কারো মাঝে নেই, আর তার অস্তিত্ব শুধু ছায়া। গতকাল রাতে শহরের এক প্রভাবশালী লোকের অফিসে আগুন লেগেছে। সব সিসিটিভি নষ্ট, সব তথ্য উড়ে গেছে। কে করলো কেউ জানে না, শুধু একটা ছায়াময় অবয়ব দেখা গেছে, সেটাও অর্ধেক। সকাল কলেজ ক্যাম্পাসে সবাই সেই আগুন নিয়ে আলোচনা করছে। এইভাবে দিনে দুপুরে আগুন লাগানো মানে কেউ খুব হিসেব করে চাল দিচ্ছে। আমার ভয় হচ্ছে এই শহরটা আর আগের মতো নিরাপদ না। দেখবি একদিন এই রুদ্রই না টেরোরিস্ট বের হয়। সবচেয়ে নিরীহ ছেলেগুলোই নাকি বেশি ডেঞ্জারাস হয়। না না, আমি তো কিছু জানি না। আমি তো শুধু খাতা কলম নিয়ে থাকি সবসময়। তুই তো বোকা, তোকে নিয়ে কেউ সিরিয়াসও না। রুদ্র মাথা নিচু করে হাঁটছিল, পায়ের শব্দও যেন নেই, কিন্তু কেউ লক্ষ্য করেনি তার ব্যাগের সাইড পকেট থেকে একটু জ্বলন্ত তারের গন্ধ আসছে। রাত 2:40। রুদ্র একটা পুরনো গ্যারেজে ঢুকলো। ভেতরে তার অন্ধকার অফিস। দেয়ালে সারি সারি স্ক্রিন, অজস্র ম্যাপ, আর একটা গ্লাস বোর্ডে লেখা বিশ্বাস ইজুকাল টু দুর্বলতা। রহস্য যত গভীর, শত্রু তত বিভ্রান্ত। তার টেবিলের ওপর একটা পুরনো ফাইল। সেই ফাইলে একটা নতুন নাম যোগ হলো। আর কে? এটা কে? সেটা কেউ জানে না, কেউ জানবেও না। একবার কেউ যদি আমাকে বুঝে ফেলে সব শেষ। তাই আমাকে ভুল বুঝে থাকুক সবাই, এটি আমার অস্ত্র। তারা হাসুক, অপমান করুক, ঠাট্টা করুক, আমি জানি কবে কার সামনে কোন মুখ দেখাতে হবে। পরদিন কলেজে রুদ্র ক্লাসে ঢুকতেই চেয়ারটা কেউ সরিয়ে দেয়। সে হোঁচট খেয়ে পড়ে যায়। সবাই হেসে ওঠে। আহারে, পড়ে গেলি নাকি আবার? তুই তো পড়তেই ভালোবাসিস রে। হ্যাঁ, আমি তো বোকা, বোকারা এমনই হয়। তার হাসির পেছনে লুকানো চোখ দুটো কেউ দেখে না। সেই চোখে জ্বলছে এমন এক আগুন যা সামনে এসে পড়লে কারো রক্ষা নেই। কলেজে আজ অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। রামিসার প্রাইভেট ফোন থেকে কিছু গোপন ছবি আর মেসেজ লিক হয়ে গেছে। সে কারোর সঙ্গে শেয়ার করেনি সেই সব, কেউ জানতেই পারে না। তবুও সব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আমি তো কাউকে দেইনি ওসব। কেউ হ্যাক করেছে, কেউ আমার ফোন। তুই কি ঠিক করে না শুকছিস? কাকে দিলি আবার? তোর প্রেমিক হয়তো দিয়েছে, এখন নাটক করছিস। না না, বলছি আমি কারোর সঙ্গে এসব শেয়ার করিনি। সবাই অবিশ্বাস করে। রামিসা অসহায়, একা, তার চোখ ছলছল করছে। আর ওই পাশের বেঞ্চে বসে থাকা একজন, চোখে মোটা চশমা, কাঁধে ফাটা ব্যাগ, মাথায় তেল দেয়া চুল, সেই রুদ্র। বিশ্বাস ভেঙে গেলে মানুষ বদলে যায়, আর যাদের বিশ্বাসই ছিল না কখনো, তারা তো আগেই প্রস্তুত ছিল সব কিছুর জন্য। রাত 3:05। রুদ্র নিজের রুমের কোণে বসে, তার হাতে রামিসার ফোনের ব্যাকআপ ডেটার কপি, সব এনক্রিপ্টেড করা, লক করা। অদৃশ্য ল্যাপটপে মেসেজ টাইপ করে, টার্গেট ডিস্টেবিলাইজড, ইমোশনালি কম্প্রোমাইজড, নো ট্রেস লিফট। তারপর পুরনো একটা গানের ক্যাসেট চালিয়ে সে চোখ বন্ধ করে বসে থাকে। গানে ভেসে আসে হাসির আড়ালে জমে থাকা কান্নার গল্প, কেউ জানে না। পরদিন কলেজে রামিসা কারোর সঙ্গে কথা বলছে না, ক্লাসে চুপচাপ। আর রুদ্র, সবাই তাকে আজও হেয় করছে। ওই গাধা, তোকে তো আবার কেউ হ্যাক করতে বলবে না। তুই তো নিজেই তোর ফোন চালাতে পারিস না। আমি তো কিছুই পারি না। রামিসা একবার তাকালো রুদ্রের দিকে, খুব মনোযোগ দিয়ে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সে চোখ সরিয়ে নেয়। সে নিজেও জানে না কেন তাকিয়েছিল। রুদ্র এখনও সেই আগের মতোই, বোকা, ভীতু, হাস্যকর। কিন্তু কেউ জানে না এই ছেলেটার ছায়া কতটা ভয়ঙ্কর হতে পারে। কেউ জানে না সে কে, আর সে আসলে কি চায়, আর কেন সে এইসব করছে। কেবল অন্ধকার জানে, আর রুদ্র। পরের দিন রামিসা আজকেও অনেক চুপচাপ। তার ভেতরে যেন এক অজানা ভয়, কোনো কিছুই সে বুঝে উঠতে পারছে না। এগুলো কার কাজ? কেন আমার টার্গেট আমি?
আমি তো কারো ক্ষতি করিনি। হঠাৎ করে সে লক্ষ্য করলো তার টেবিলের ডায়েরি গায়েব, যেখানে সে নিজের ব্যক্তিগত চিন্তা, স্বপ্ন আর কিছু বিশেষ কথা লিখে রাখত। তুই তো সব লিখে রাখিস রে, আর এখন খুঁজে পাচ্ছিস না? কেউ আবার পড়ে ফেললে কি হবে? তাহলে তো আমার ভেতরটা কেউ পড়ে ফেলবে। আমি এটা কারোর সঙ্গে শেয়ার করিনি। আরে আরে রাগ করিস না, রুদ্রকে বল, ও তো এইসব খুঁজে খুঁজে বেড়ায়, হয়তো কুড়িয়ে পেয়েছে কোথাও। রুদ্র, ও কি পারবে এসব? না না, আমি তো কখনো কারো জিনিসে হাত দিই না, আমি তো কিছুই পারি না। রুদ্র আবারও মাথা নিচু করলো, চোখে জল, ভেজা ছায়া, ঠোঁটে কাঁপুনি, আর ব্যাগের ভেতর নিঃশব্দে লুকিয়ে থাকা লাল রঙের ছোট্ট একটা খাম, যেটা রামিসার ডায়েরি থেকে ছেঁড়া একটা পৃষ্ঠা। রাত 3:33, রুদ্র একা ছাদের কোণে ডায়েরির পাতাটা পড়ছে। তাতে লেখা অ্যান্ড AMP GT। আমি মাঝে মাঝে রুদ্রকে খুব অদ্ভুত লাগে। হাস্যকর হলো ওর ভিতরে কিছু একটা আছে, আমি জানি না কি সেটা। রুদ্র পাতাটা পুড়িয়ে ফেলে দিল। তুমি দেখতে শুরু করছো, বুঝতে চাচ্ছ, কিন্তু তোমার বোঝা উচিত নয় রামিসা, কারণ যেদিন বুঝবে সেদিন তুমি ভয় পাবে, আর আমি চাই না তুমি ভয় পাও। পরদিন কলেজে রামিসা দূর থেকে রুদ্রকে লক্ষ্য করেছে। সবাই হাসছে, ঠাট্টা করছে, কেউ বই ছুঁড়ে মারছে তাকে। রুদ্র প্রতিবারের মতোই মাথা নিচু করে বই কুড়িয়ে নিচ্ছে, কিন্তু রামিসার চোখে এখন আর সে আগের মতো শুধু হাস্যকর না, সে এক অদ্ভুত দ্বিধায় ভুগছে। এই ছেলেটা সত্যি কি এতটাই বোকা, নাকি সে নিজেকে লুকিয়ে রেখেছে? রামিসা হয়তো এখনও জানে না রুদ্রকে, তবু তার ভেতরে এক অজানা টান, এক দ্বন্দ্ব, এক ভয়, এক কৌতূহল জন্ম নিচ্ছে। আর রুদ্র, সে এখনও কারোর জন্য বোকা, তবে নিজের ভেতরে সে এক নীরব আগুন। রাত 4টা, রুদ্র বসে আছে অন্ধকার রুমে, কেবল এক ফালি চাঁদের আলো জানালার ফাঁক গলে পড়ে এসেছে। ল্যাপটপ স্ক্রিনে ঝাপসা এক ছবির ক্লিপ। রামিসা কলেজ লাইব্রেরির কোণে একা বসে কিছু লিখছে। মেসেজ সেন্ট। Phase 2 initiated. Targets emotional shift confirmed. Monitor for paranoia symptoms. রুদ্র চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে রাখে দেয়ালে। তার নিঃশ্বাস ভারী, কাঁধের কাছে লুকিয়ে রাখা ছোট্ট ক্যামেরাটাকে টেনে বের করে, তারপর আবারও রেখে দেয়। আমার চেহারাটা এত সোজা বলেই কেউ বিশ্বাস করে না, কেউ কল্পনাও করে না। আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আর যা কেউ জানে না সেটাই আমার সবচেয়ে বড় শক্তি। পরদিন সকাল, কলেজের করিডোর। রামিসা ক্লান্ত চোখে তাকায় চারপাশে। কারো মুখে হাসি, কেউ কানে কানে কিছু বলছে। তার বুক কাঁপে, যেন কেউ তার ভেতরটা জেনে ফেলেছে। ডায়েরিটা আমার হাতে পড়েছে, কে দেখেছে আমার ভেতরটা? তুই আজকাল কেমন অদ্ভুত হয়ে যাচ্ছিস রে, কিসের এত ভয়? ভয়? আমি জানি না কিসের ভয়, কিন্তু কারো উপস্থিতিতে আমি অদ্ভুত এক অস্থিরতা অনুভব করি। আর তখনই পেছন দিয়ে হেঁটে যাচ্ছে রুদ্র। চিরসেনা সেই গামলা, চুলে তেল, ফাটা ব্যাগ, চোখে মোটা চশমা। কিন্তু আজ 1 সেকেন্ডের জন্য রামিসার সঙ্গে চোখ আটকে যায় রুদ্রর। নির্বিকার মুখ, নিঃশব্দ চাহনি। কিছু বলল না, শুধু হালকা মাথা নিচু করে হেঁটে চলে গেল। ওই ছেলেটা, আমি কেন এতবার তাকাচ্ছি ওর দিকে? কেন মনে হয় ওর ভিতরে কিছু লুকানো? কলেজ ছুটির পরে রামিসা হোস্টেলে ফিরে দেখে তার বিছানার উপর একটা ছোট্ট খাম। কোনো নাম নেই, কোনো চিহ্ন নেই। ভেতরে একটা কাগজের টুকরো, লেখা কেবল 1 লাইন। তুমি যা লিখো তা শুধু কাগজে থাকে না, কিছু চোখ সব পড়ে নেয় নীরবে। রামিসা সকালে ডায়েরি হারানোর পর এই চিঠি পেয়ে, কে পাঠালো এটা? কাকে বলতে পারি এসব? কেউ বিশ্বাস করবে না। রাত 1টা, ছাদে রুদ্র, হাতে সেই খাম, চোখ বন্ধ করে রেখেছে, গলায় হেডফোন, গান বাজছে। যার কাছে কিছু বলেনি সেই সব জেনে গেল চুপচাপ। তুমি ভাবছো আমি একটা বোকা, অথচ আমি জানি কোন পাতায় তুমি কার নাম লিখেছো, কতবার কেঁদেছো, এমনকি তুমি কাকে ভয় পাও। কিন্তু আমি চুপ, কারণ আমার অস্ত্রই হলো আমার বোকামি, আর আমার দুর্বলতাই হলো তুমি। পরদিন রামিসা ক্লাসে ঢুকে খেয়াল করলো তার পুরনো বান্ধবী মুনা হঠাৎ করে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। তুমি তো এমন কিছু লিখেছিলে ডায়েরিতে, আমিও অবাক হয়ে যাচ্ছি। তুমি তুমি কি আমার ডায়েরি পড়েছো? না, আমাকে কেউ একজন দেখিয়েছে, যাকে তুমি হয়তো চেনো না, কিন্তু সে তোমাকে খুব ভালো চেনে। রামিসা এখন ভয় পাচ্ছে। সে জানে
কেউ তার ভেতরটা খুঁড়ে খুঁড়ে পড়ে নিচ্ছে, কেউ আছে খুব কাছেই যে বোকার মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার চোখ, সেই চোখ যেন সব জানে। রামিসার মন এখন বিভ্রান্ত, অস্থির আর অসহায়। কেউ যেন প্রতিটি পদক্ষেপ তাকে অনুসরণ করছে, কিন্তু পেছনে তাকে কাউকেই দেখে না। তার প্রতিটি চিন্তা, প্রতিটি দুর্বলতা কেউ যেন পড়ে নিচ্ছে নিঃশব্দে। সে বারবার নিজেকে বোঝায়, না, এইসব কেবল কাকতালীয়, শুধু কাকতালীয়। কিন্তু তার চোখের নিচে ঘুম নেই, মনে সন্দেহ আর ভয়। রাত 2:44। রুদ্র একটা পরিত্যক্ত গোডাউনের ভেতর ল্যাপটপ খুলে বসে আছে। চারপাশে সাদা বোর্ড, তাতে নাম, ছবি, টাইমলাইন আর এক কেন্দ্রে রামিসা মেসেজ টাইপ করছে। সাবজেক্ট ইমোশনালি ডিস্টার্বড। ফেজ 3 উইল কমন্স আফটার মাইল্ড সাইকোলজিক্যাল ট্রিগার। অবজারভেশন কন্টিনিউয়াস। রুদ্র এক মুহূর্ত চুপ থাকে, তারপর সিসিটিভি ক্লিপ চালায়। রামিসা লাইব্রেরির একটা বই হাতে তুলে নিচ্ছে, যার ভেতর গুজে রাখা ছোট্ট একটি চিঠি ছিল। ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ। এক কোনায় বসে থাকা রুদ্র গায়ে ছেঁড়া সোয়েটার ভেতর থেকে চোখ সরিয়ে তাকায়। তুমি কি এখনো ভাবো আমি কিছু পারি না? পরদিন কলেজ ক্যাম্পাস। রামিসা কিছু বুঝে উঠতে পারে না। তার ফোনে হঠাৎ এক অজানা নাম্বার থেকে একটা অডিও ক্লিপ আসে। ক্লিপে সে তার বান্ধবী তানহার সঙ্গে কথা বলছে, ব্যক্তিগত কথা, খুবই ব্যক্তিগত। রামিসার মুখ ফ্যাকাশে হয়ে যায়। কে রেকর্ড করলো এটা? আমি তো জানতেও পারিনি। আমি কার ফাঁদে পড়ে যাচ্ছি? সে কাঁপা কাঁপা হাতে চারপাশে তাকায়। দৃষ্টি আটকে যায় দূরের বেঞ্চে বসে থাকা রুদ্রের দিকে। সে একমনে মোবাইল ঘাঁটছে, চেহারায় এক বিন্দু সন্দেহ নেই। ওর দিকে এমন তাকাচ্ছিস কেন? ও আবার এসব জানবে কেমন করে? ঠিক তাই, ও কিচ্ছুই পারে না। কিন্তু মনের ভেতর তার প্রশ্ন, যদি ওই জানে সব কিছু? সন্ধ্যা। কলেজের গেটের বাইরে রামিসা হঠাৎ দেখতে পেল এক ছেলেকে 3-4 জন মিলে হেনস্থা করছে। মাথা নিচু করে সেই ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে। কেউ তার চশমা ফেলে দিচ্ছে, কেউ তার ব্যাগ ছিঁড়ে ফেলছে। রুদ্র, সে ছুটে গেল। তোমরা কি করেছো? এটা তো শুধু রুদ্র, ওর সাথে এমন করো কেন? তারা হেসে কেউ বার্তা দেয় না। রুদ্র কেবল চুপ করে চোখ নিচু করে বলে, না, ঠিক আছে, আমি ঠিক আছি। রামিসা ওকে তুলতে যায়, ওর হাত ধরে, তবে ওর হাতটা বরফের মতো ঠান্ডা, আর ওর চোখ সেই 1 সেকেন্ডের চোখাচোখিতে রামিসার কাঁপুনি লাগে। ভেতরে কিছু একটা যেন চিৎকার করে ওঠে, এই ছেলেটা ঠিক না। সেদিন রাতে রামিসা হোস্টেল রুমে ফিরে দরজা বন্ধ করে বসে পড়ে। সে নিজেই তার ডায়েরির পাতা উল্টায়, যেখানে কিছু লেখা নেই, কিন্তু সে অনুভব করে কেউ তার চেয়ে আগে পড়ে ফেলেছে সব কিছু। হঠাৎ বাতাসে জানালা খুলে যায়, তাতে উড়ে আসে একটা সাদা কাগজ। সে চমকে ওঠে। কাগজে লেখা, তোমার ছায়ার পেছনে কেউ হাঁটে, তুমি শুধু দেখতে পাও না। একই সময় অন্য প্রান্তে রুদ্র ধীরে ধীরে হাঁটছে পরিত্যক্ত রাস্তায়, হাতে একটা পেন ড্রাইভ। সে থামে, পেছনে ফিরে দেখে কেউ নেই। তবু সে বলে, তুমি যত দেখার চেষ্টা করো না কেন রামিসা, আমি তোমার চোখের বাইরে একটা গল্প, যে গল্প কেউ কোনোদিনও ধরতে পারে না। সে পেন ড্রাইভটা জলে ফেলে দেয়। এক অন্ধকার ঢেউ সব কিছু গিলে নেয়। রামিসা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকায়, নিজেকে প্রশ্ন করে, আমার আশেপাশে যারা আছে তারা কি সত্যি সৎ? আর আমি কি এখনও একা? আর দূরে কোনো এক জায়গায় নিঃশব্দে বাজছে এক পুরনো গান। তোমার হাসির নিচে জমে থাকা কান্নার গল্প কেউ জানে না, আর যে জানে সে হয়তো তোমার সামনে কাঁদতে পারে না। পারিবারিক দাওয়াত, রুদ্রের মামার বাড়ি। সবার সামনে রান্নাঘরে দাঁড়িয়ে রুদ্রের মা মাথা নিচু করে আছে। তোমার ছেলে তো একটা গাধা, কতবার বলেছি ওকে নিয়ে আমাদের বাসায় না আসতে। আল্লাহর ওয়াস্তে এমন বোকা, এমন অদক্ষ ছেলেকে আর কখনো এনো না। তুমি জানো গতকাল ও এসে আমাদের ওয়াইফাই বন্ধ করে দিল। তারপর বলে নেট ঠিক করতে গিয়েছিলাম। আমি তো ভাবলাম ইঞ্জিনিয়ার, পরে দেখি ইউটিউবে ভিডিও দেখে দেখে শিখছে। আরে মামা, ও তো এমনিতে হাস্যকর শুনেছি। কলেজের সবাই ওকে নিয়ে হাসাহাসি করে, কারো পেন ড্রাইভ হারাইলে বলে আমি না নেই। সবার হাসি। রুদ্র চুপচাপ দাঁড়িয়ে আছে এক কোনায়, চোখে মোটা চশমা, গায়ে সস্তা শার্ট। তবু তার চোখ একবারের জন্য ঝাপটায় না, সে কারো দিকে তাকায় না। তুমি একটু মুখের দিকে তাকাও না রুদ্র, সবাই কিছু না কিছু বলে, তুমি তো মুখ ফুটে কিচ্ছু বলো না। কেন বলবো মা, আমি তো কিছুই পারি না। তার ঠোঁটের কোনায় সামান্য হাসি, কিন্তু সেই হাসিতে বিষ,
হালকা বিষ, চোখের গভীরে এক নিঃশব্দ প্রতিজ্ঞা। সেই রাতেই রুদ্র নিজের রুমে ল্যাপটপ খুলে বসে, মেসেজ টাইপ করে। They still think I am a fool. Perfect cover maintained. Let them love. That silence will be my turn. তারপর তার ল্যাপটপ স্ক্রিনে তানভীর ভাইয়ের প্রোফাইল খুলে সার্চ করে রিসেন্ট অ্যাক্টিভিটি। তাকে ট্র্যাক করার জন্য এক নিখুঁত পরিকল্পনার সূচনা করে। রুদ্র সবাইকে দিয়ে নিজেকে অপমান করায়, কিন্তু সে জানে অপমান একটা অস্ত্র। যদি তুমি সেটা ব্যবহার করতে জানো, সবার চোখে সে দুর্বল, কিন্তু সেই একমাত্র জানে কাকে কখন কোথায় কতটা জখম করতে হবে। পরদিন কলেজে তানভীর ভাই গেট দিয়ে ঢুকতেই দেখে তার পুরো ক্লাসে এক অজানা ভিডিও ছড়িয়ে পড়েছে। সে কারো বেসরকারি ফাইল থেকে তথ্য চুরি করছে, যা সে অস্বীকার করে এসেছে। কে করলো এইসব? কার কাজ এটা? পেছন থেকে রুদ্র হেঁটে যাচ্ছে চুপচাপ, কোনো হাসি নেই, কোনো ভয় নেই, শুধু পায়ের ছায়া লম্বা হয়ে পড়ে তানভীরের দিকে। রামিসা দূর থেকে দেখে সব কিছু। রুদ্র, তুমি কে আসলে? তুমি কি সত্যি কিছু পারো না, নাকি তুমি কিছুই পারো না এটা ভাবাতেই চাও সবাই ভাবুক? রুদ্র একা একটা পুরনো পিয়ানোয় আঙুল চালায়, ধীরে ধীরে একটা সুর বাজে, যেটা তার একার গল্প। এক বোকা ছেলের যার অন্ধকারে দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর ছায়া হাসে। কলেজ লাইব্রেরি, দুপুর 12:30। রামিসা একটা পুরনো বইয়ের ভেতর থেকে হঠাৎ পেয়ে যায় একটা কাগজের টুকরো। কোনো নাম নেই, শুধু লেখা, তোমার চারপাশে যে ছায়া হাঁটে, তুমি কি কখনো তাকিয়ে দেখেছো ওর পায়ের ছায়া তোমার ছায়ার চেয়েও দীর্ঘত? সে চমকে ওঠে, দ্রুত চারপাশে তাকায়, কেউ নেই। সামনে টেবিলে রুদ্র বসে আছে, নাকের ওপর চশমা নামানো, একটা কমিক পড়ছে। তার ভঙ্গি এমন যেন সে এইসব কিছুই জানে না। পরদিন কলেজ ক্যাম্পাসে তানভীর ভাইয়ের ভিডিও ফাঁস হবার পর পুরো ক্যাম্পাস উত্তাল। কেউ জানে না কে করেছে, কিভাবে করেছে। রামিসা একটা কোণে দাঁড়িয়ে সব লক্ষ্য করছে। এটা তো রুদ্রর কাজ হতে পারে। হতে পারে, কিন্তু সে তো এমন কিছু জানে না। ওকে তো সবাই হাসায়, ছোট করে, আমি নিজেও। সে একবার তাকায় রুদ্রর দিকে। রুদ্র তখন একপাশে দাঁড়িয়ে নিজের ফোনে সাপের গেম খেলছে, ঠোঁটে চাপা হাসি। তুই আবার ওর দিকে তাকাচ্ছিস কেন? ওকে দেখলেই তো মনে হয় ক্লাস 7-এও ঠিক মতো পাশ করেনি। তবু ওকে দেখলে বুক কেমন কেঁপে ওঠে, কেন? রাত 1:30। রুদ্র ঘরে অন্ধকারে বসে আছে, এক হাতে পেনড্রাইভ ঘোরাচ্ছে, অন্য হাতে পুরনো পিয়ানোর ধুলো ঝাড়ছে। মেসেজ টাইপ, Her awareness increasing. Must misdirect here instinct. Page 4. Discuss plus distract. তারপর ল্যাপটপে একটা নতুন ভিডিও তৈরি করে, তাতে এমনভাবে এডিট করে যে সবাই ভাববে ভিডিওটা কলেজের এক সিনিয়র ছেলের কাজ। পরদিন ক্লাসরুমে সেই সিনিয়র ছেলেকে নিয়ে হইচই পড়ে যায়। ফেসবুকে ট্রেডিং পোস্ট, ফেক অ্যাকাউন্ট থেকে একের পর এক প্রমাণ। মানে তাহলে আমি ভুল করেছিলাম? রুদ্র তো কিছুই জানে না, আমি কেন ভাবছিলাম সে জানে? সে তাকায়, রুদ্র আবারও ক্লাসের শেষ বেঞ্চে বসে আছে, খাতায় অদ্ভুত কার্টুন আঁকছে। হস্টেল রুম, রাতে রামিসা নিজের ডায়েরি খুলে বসে, লিখছে, এই ছেলেটা আমাকে বিভ্রান্ত করে দিচ্ছে। সে কি সত্যি বোকা, নাকি আমি অতিরিক্ত কল্পনা করছি? আমি যদি একদিন জানিও ও কি লুকিয়ে রেখেছে, আমি কি ভয় পাবো? সে ডায়েরি বন্ধ করে ঘুমাতে চায়, কিন্তু সে বুঝতে পারে না ডায়েরির নিচে চুপচাপ পড়ে থাকা একটা ছোট্ট ডিভাইস রুদ্র আগেই রেখে দিয়েছে। রামিসা ভাবছে সে খুঁজছে, কিন্তু সে খুঁজেছে ঠিক যেটা রুদ্র তাকে খুঁজতে দিচ্ছে। রুদ্র জানে কিভাবে আড়াল হতে হয়। রাত 11:58। রুদ্র ঘর ছেড়ে ছাদের দরজা দিয়ে বেরিয়ে আসে, সঙ্গে ছোট্ট একটা ব্যাগ। কোনো আওয়াজ নেই, কোনো জুতা নেই, চোখে একটা শীতল স্থিরতা। মেসেজ পাঠায়, Extraction begins. Will returns before dawn. Subject under passive surveillance. ছাদের এক কোণায় আগে থেকেই দাঁড়িয়েছিল একটা বাইক স্টার্ট দেয় না, রোল করে নিচে নামিয়ে নেয় ছায়ার মতো। সিন কাট, রাত 1:15। শহরের উপকণ্ঠে পুরনো ফ্যাক্টরি এলাকা, গভীর অন্ধকার। কেবল ক্যামেরা চোখে দেখা যায় এক ছায়ামূর্তি দেয়ালের ওপর উঠে যাচ্ছে। হাতের স্মার্ট গ্লাভ দিয়ে কন্ট্রোল করছে দরজার তালা, বাইপাস করছে নিরাপত্তা ব্যবস্থা। রুদ্রর ঠোঁটে হালকা হাসি। তারা ভাবে আমি ফোন স্নেক খেলি, আর আমি খুলি তাদের সার্ভারের চাবি। ভেতরে ঢুকে সে তুলে নেয় একটা ছোট্ট মেটালিক কেস।
ফাইল, আইডি, ছবি কিচ্ছুর নাম নেই। শুধু দরকার ছিল তার একটা নাম, একটা লোক যে হয়তো রামিসার অতীতে ছিল কিংবা ভবিষ্যতের বিপদ। সিন কাট, রাত 3:44। রুদ্র বাইকে ফিরছে, বুকে ব্যাগ, চোখে ক্লান্তি কিন্তু মুখে পরিতৃপ্তি। মেসেজ পাঠায়, আইটেম সিকার্ড, রিটার্নস রাউট ক্লিন, নো উইটনেস। সকাল। হস্টেলে রামিসা ঘুম থেকে উঠে দেখে হোস্টেলের করিডোরে সবার মধ্যে গুঞ্জন। রাত 3টায় কেউ ছাদে নাকি কারা দেখেছে একটা ছায়া। তুই বিশ্বাস করবা, কেউ বলছে রুম নাম্বার 7 ছেলেটা বাইরে গিয়েছিল। রুম 7, ওটা তো রুদ্রর। সে দৌড়ে রুদ্রের রুমে যায়। রুদ্র দরজা খোলে, চোখে ঘুম ঘুম ভাব, মুখে হাত ঘষে। তুমি কাল রাতে ছিলে? ঘুমাচ্ছিলাম তো। তুমি কি আমাকে স্বপ্ন দেখেছো? হালকা হাসে, তার শার্টের কলারে সামান্য ধুলো, 1 ফোঁটা রক্ত, কিন্তু এতই সূক্ষ্ম রামিসার চোখে পড়ে না। তোমার চোখ খুব ক্লান্ত লাগছে, ঠিক আছে তো? আমি ঠিক আছি, আমার আবার কি হবে? রাত্রি। রুদ্র তার ব্যাগ খুলে সেই মেটাল কেস বের করে, তাতে একটা সিলবন্দি কাগজ, যার উপর লেখা, টার্গেট সেফগার্ড হিয়ার, ডিস্ট্রয় হোয়াট কামিং। রুদ্র সেটা পুড়িয়ে ফেলে, চোখ বন্ধ করে বলে, তুমি জানবে না রামিসা, আমি কোথায় যাই, কেন যাই। আমি চাই না তুমি ভয় পাও। তুমি শুধু ভাবো আমি একটা বোকা ছেলে আছি, আর আমি সে ভাবনাটাকেই অস্ত্র বানিয়ে রাখবো সব শেষ পর্যন্ত। রামিসা জানালার বাইরে তাকিয়ে আছে। আকাশ মেঘলা, তার বুকের ভেতর অজানা অস্থিরতা। আমি ঠিক জানি না কি, কিন্তু কিছু একটা হচ্ছে। চারপাশে আমার পিছনে কেউ আছে যে আমার হয়ে লড়ছে, কিন্তু কে? দৃশ্য, রাত 2:30। শহরের এক পুরনো গ্যারেজ অন্ধকারে ঢুকে পড়ে রুদ্র। তাকে দেখে একজন লোক দাঁড়িয়ে ওঠে। তুমি এখানে এত রাতে কি দরকার? তুমি একটা ভুল করেছো, যার মূল্য দিতে হবে। আমার কাজ সরাসরি সাজার জন্য না। আমি মানুষকে মনে করিয়ে দিই কারা চুপচাপ থাকলে ভালো থাকে। লোকটি কাঁপতে থাকে। তুমি তো ওই বোকা ছেলেটা, তাই না? কলেজে সবাই যা ঠাট্টা করে। ঠাট্টা করে ভালো, ওরাই আমার আসল মুখে ডেকে রেখেছে অতদিন। তুমি জানো আমি একবারও চিৎকার করিনি, কারণ আমি নীরবেই শেষ করি। সে একপাশে ইশারা করে। ছায়ার মধ্যে দুজন মানুষ এসে দাঁড়ায়, কালো পোশাক, মুখ ঢাকা, নিঃশব্দ। শুধু মনে রেখো, আমি কারো জীবন নষ্ট করি না, আমি শুধু তাদের সব কিছু মুছে ফেলি। লোকটি কাঁপতে কাঁপতে হাঁটুতে বসে পড়ে। আমাকে ছেড়ে দাও, আমি আর কোনো তথ্য দেব না, বিশ্বাস করো। বিশ্বাস বাঙ্গাল লোকেরা আর কোনোদিনও বিশ্বাস শব্দ শুনে না। সে পেছনে ঘোরে, তার পায়ের ছায়া যেন আগুনে গলে যায়। অন্যদিকে কলেজ হোস্টেল। পরদিন রামিসা হাঁটতে হাঁটতে দেখে একটা বড় গুজব ছড়িয়ে পড়েছে। ক্যাম্পাসে কেউ একজন ভয়ঙ্কর তথ্য চুরি করে গায়েব হয়েছে। সে নাকি দেশের বাইরে পালিয়ে গেছে। কেউ কেউ বলছে কেউ তাকে হুমকি দিয়েছে। সেই রাতের ছায়াটা তাহলে কে? সে রুদ্রের রুমে এসে দেখে রুদ্র বিছানায় বই নিয়ে ঘুমিয়ে পড়েছে। চেহারায় এতটাই নিরীহ যেন একটা শব্দ বললেও চোখ ভেঙে ঘুম ভেঙে যাবে। কিন্তু তার খোলা বইয়ের নিচে পড়ে আছে একটা সাদা চিরকুট, তাতে লেখা, তারা চলে গেছে, কোনো শব্দ করবে না, এখন তুমি নিরাপদ। রামিসা শিউরে ওঠে। গোপন আড্ডাঘর, শহরের পুরনো চায়ের দোকান, এক অচেনা ভদ্রলোক রুদ্রকে সামনে বসে ফিসফিস করে বলে, তুমি তো এখনো ছাত্র, এত বড় খেলা খেলো কিভাবে? আমি ছাত্রটি, কিন্তু তোমরা ভুলে গেছো ছাত্ররাই সবচেয়ে বেশি শিখে ফেলে, কারা পেছনে খেলে আর কারা সামনে হাসে। লোকটি হেসে ওঠে। তুমি জানো এই কথাগুলো কারা বলে? যারা শ্বাস নিলেও পরিকল্পনা করে, আর আমি ঠিক সেরকমই। রুদ্র ছাদে দাঁড়িয়ে রামিসার জানালার দিকে তাকিয়ে তার ফোনে শুধু একটা লাইন টাইপ করে রেখেছে, কিন্তু পাঠায় না। ইফ দে ট্রাস্ট ইউ দে ডিসপেয়ার। পাশে রাখা ব্যাগে একটা সিলিন্সড পিস্তল, কিন্তু সে কখনো বের করে না, কারণ ভয় ছড়িয়ে দেবার জন্য কখনো গুলি লাগে না। শুধু একটা নাম, একবার উচ্চারণই যথেষ্ট। রাত 1:33। শহরের এক পরিত্যক্ত গুদামঘর, চারপাশে অন্ধকার, কেবল একটা ঝাপসা লাল আলো জ্বলছে। মাঝখানে চেয়ার বেঁধে রাখা এক লোক কাঁপছে। দয়া করে আমি আর কিছু বলবো না, আমি কাউকে কিছু বলিনি। পেছন থেকে ধীর পায়ে এগিয়ে আসে রুদ্র। পায়ে কালো বুট, চোখে শীতল নির্লিপ্ততা। তার হাতের আঙুলে ধরা একটা পকেট ছুরি ঘোরাচ্ছে খেলনার মতো।
তুমি কাউকে কিছু বলনি, তাই তো এখনো বেঁচে আছো। কিন্তু তোমার চোখে ভয় নেই। তুমি জানো না আমি কে, তোমরা কেউ জানো না। তাই আজ দেখাতে এসেছি আমার নামের মানে কি। তুমি সেই যে শুধু রাতেই আসে, ছায়া হয়ে, কেউ যার নামও বলে না। রুদ্র এগিয়ে আসে, চুলের গোড়া ধরে মুখ তুলে চায়। আমি কোনো নাম চাই না, কারণ আমার নাম শোনার আগেই অনেকের কান বন্ধ হয়ে যায়, জীবন সহ। একই সময় রামিসার রুম, জানালার পাশে রামিসা ফোনে একটা অচেনা নাম্বার থেকে একটা মেসেজ ভেসে ওঠে। অ্যান্ড MPGT, তোমাকে কেউ নজরে রেখেছে। ভেবো না তুমি একা, তোমার চারপাশটা আমি পরিষ্কার করে রাখছি। আর কে? রুদ্র? না, ও তো এসব কিছুই জানে না। ও তো বোকা একটা ছেলে। কিন্তু তার বুক কাঁপে, কারণ কদিন আগে যে লোকটা তাকে ব্ল্যাকমেল করছিল সে এখন গায়েব। মোবাইল বন্ধ, ফেসবুক ডিঅ্যাক্টিভ করা, বাসা ফাঁকা। পরদিন কলেজের সামনে রুদ্র হাঁটছে একা, ছেলেরা আবার আসছে, টিজ করছে। ওই বোকা, তোকে তো গতকাল রামিসা খুঁজেও পায়নি, হস্টেলেও ছিলি না। না, আমি ঘুমাচ্ছিলাম, স্বপ্নে কারা যেন কান্না করছিল। রুদ্র হেসে উঠে চলে যায়, কিন্তু পেছনে তার ছায়াটা যেন 1 সেকেন্ডের বেশি থাকে মাটিতে। রাত 3টা, শহরের পেছনের পুরনো ব্রিজ। রুদ্র হেঁটে আসে বৃষ্টির মাঝে। এক লোক দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি বলেছি হয়, ওর নাম আমি বলিনি কারো কাছে। তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না, তাই চুপ করে রাখার দায়িত্ব আমি নিজের হাতে নিচ্ছি। সে তার বুটের নিচে ছেঁড়া কাগজের টুকরো চেপে মাটিতে ঠেসে দেয়, তাতে লেখা রামেশ সেফ। রুদ্র ছাদে দাঁড়িয়ে ফোনে টাইপ করছে। টার্গেট নিউট্রালাইজড, থ্রেট লেভেল 0, সাবজেক্ট আনওয়্যার, মিশন কন্টিনিউ সার্ভেইলেন্স। ক্যামেরা জুম আউট। রুদ্র পেছনে অন্ধকার শহর, তার মুখে একটাই কথা, আমি কেউ নই, তবে যখন আসি কেউ থাকেও না। ঢাকার ধানমন্ডি এক অভিজাত ভিলা, খান ভিলা। মাটি পর্যন্ত মার্বেল, দেয়ালে কাঁচে মোড়া আঁকা পুরনো ছবি। বাড়ির প্রবেশপথে বড় সোনালি প্লেটে লেখা আশরাফ খান রেসিডেন্স। এক গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে সাদা শার্ট, স্লিপার, চশমা পরা এক ছেলেকে দেখে পাহারাদাররা যেন হাসি চেপে রাখতে পারে না। এই তো ছোট্ট ছেলে রুদ্রবাবু, একাই চলেন, আর একটা মোবাইল নেই, অথচ এই বাড়ির মালিক আশরাফ খান। ভেতরে রুদ্রের মা নীলিমা খান অত্যন্ত মার্জিত, শান্ত স্বভাবের। তুই বাহিরে কি মুখোশ পরে থাকিস? আমি জানি তুই বাহিরে কি মুখোশ পরে থাকিস, আমি জানি রুদ্র। তুই চুপচাপ থাকিস, কিন্তু তোর ভিতরে জ্বলছে বাবার মতো আগুন। এই পরিবারকে তোর মতোই একজনকেই দরকার ছিল, যে বাহিরে থেকে বোকা কিন্তু ভিতরে আগুনের নদী। এই আগুনেই কেউ পড়ুক আমি চাই না মা, আমি শুধু ছায়া হয়ে থাকি। রুদ্রর বড় ভাই নিহাল খান স্মার্ট বিজনেসম্যান টাইপ। তুমি এমন বোকা কেন? 1 ক্লাসে পড়ে থাকো, সেই কমিক পড়ো, আর রাতে ফিস করে কথা বলো। মা, তুমি জানো সবাই ওকে কলেজে যোগ বানায়। ওরা হাসুক, হাসতে হাসতে একদিন ওদের হাসি চুপ হয়ে যাবে। অফকোর্স, কারণ তুই তো ছোট ভাই রুদ্র খান, এই খান পরিবারের সেই ঘুমন্ত আগুন, যাকে কেউ টের পায় না, কিন্তু ধ্বংসের ঠিক আগে তার নিঃশ্বাস গরম হয়ে ওঠে। ফ্ল্যাশব্যাক। বাবা একটা পুরনো ভিডিওতে বলছেন, আমার বড় ছেলে থাকবে আলোয়, আর ছোট ছেলেটা ছায়ায়, কারণ ছায়া ছাড়া আলো স্থায়ী হয় না। রুদ্র, তুই মুখে মুখোশ রাখিস, কিন্তু চোখ যেন থেমে না যায়। ক্যাম্পাসে পরের দিন। এই রুদ্র তো দেখি রিক্সাও আছে, জামা জুতা ছেঁড়া, ব্যাগে হোল আছে, আর এখন শুনছি সে নাকি খান পরিবারের ছেলে। বুঝি ছাগলও এখন সিংহের মুখোশ পরে। রামিসা, আমি আজকে একটা গাড়ি দেখেছি, যার নাম্বার KHN 007। গাড়ি থেকে নামছিল এক লোক, সে রুদ্রকে মাথা নুইয়ে সালাম করলো। রুদ্র তখনও মাটি দেখছিল। রাত্রি। রুদ্র নিজের গোপন ঘরে বইয়ের তাকে রাখা বাবার ফাইল খুলে বসে। ভেতরে একটা ফোল্ডার, যেখানে লেখা খান সিন্ডিকেট ফেজ 3, লো প্রোফাইল শ্যাডো ইউনিট। মেসেজ টাইপ, Son of fire, born to work among blind eyes, I am the Khan you never see coming. রামিসা জানে রুদ্র সাধারণ না, কিন্তু সে এখনও জানে না এই ছেলেটা শহরের সবচেয়ে ধনী পরিবারের উত্তরসূরি, যার পরিচয় আড়াল রাখাই একমাত্র অস্ত্র। এই ছেলেটার চোখ
যেন অভাব দেখে না, বরং অভিজাত শীতলতা লুকিয়ে রাখে। কিন্তু কেন? ফ্ল্যাশব্যাক 2 বছর আগের রাত, খান ভিলা এর সিক্রেট মনিটরিং রুম, বাড়ির নিচতলার এক গোপন কক্ষে। সিসিটিভি ফিডে এক দৃশ্য বারবার রিওয়াইন্ড করে চলছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে AMP GT রুদ্র, মুখে মাস্ক, চোখে হুড। সে 3 জন অপরাধীকে ধাওয়া করে, একজনের হাত বাঁধছে, আরেকজনের মুখে কেমিক্যাল স্প্রে করছে। কিছু মুহূর্ত পর সে মুখের মাস্ক খুলে ফেলেছে। ক্যামেরায় স্পষ্ট এই ছেলেটাই রুদ্র খান। রুমে উপস্থিত আশরাফ খান বাবা, নীলিমা খান মা, আর নিহাল খান ভাই। তুমি কি পাগল হয়ে গেছো রুদ্র? তুই কার সঙ্গে মিশিস? এইটা কি খেলার মতো নাকি? তুই তো আমাদের শান্ত ছেলে ছিলি, তোকে তো কেউ গুণেও দেখতো না। তুই কি আসলে একজন শ্যাডো অপারেটিভ? শান্ত হও নীলিমা, এই ছেলে আমার রক্ত। আমি জানতাম একদিন না একদিনে বেরিয়ে আসবেই। বাবা, আপনি ওকে প্রশ্রয় দিচ্ছেন? সে আইন হাতে তুলে নিচ্ছে, মাফিয়া স্টাইল চালাচ্ছে। ও তো পুরো খান পরিবারের সম্মান ধ্বংস করে দেবে। তুমি ভুল দেখছো নিহাল, ওর সম্মান বাঁচাচ্ছে। ও যেভাবে অন্ধকারে কাজ করেছে তাতে এই পরিবারের শত্রুতা ঘুমাতে পারে না। ও একজন ছায়া, এবং ছায়ার কাজ কখনো আলোয় হয় না। তাহলে আমি তো দিনের আলোয় কোম্পানি চালাচ্ছি, ব্যবসা চালাচ্ছি, আর আপনি গর্ব করছেন ওই ছেলের ওপর যে হুড পরে লোক মারছে? তুই আলোয় বাঁচিস ভাই, আর আমি ছায়ায় মরি। আমার নাম কেউ জানে না, তাই আমি ওদের চেহারা পর্যন্ত ভুলিয়ে দেই। আমার কাজ কেউ বুঝবে না, এটাই নিরাপত্তা। নীলিমা খান এগিয়ে আসে, রুদ্রর মুখে হাত রাখে। তুই এত ব্যথা নিয়ে চলিস? আমি জানি না তুই কোথায় যাস, কি করিস, কিন্তু আমি জানি আমার ছেলে পাপ করে না। তুই শুধু ওদের থামাস যারা অন্যায় করে। তুই যেটা বাবার থেকেও ভালোভাবে শিখেছিস। আশরাফ খান উঠে দাঁড়িয়ে বলে, আজ থেকে তুমি আর একজন ছায়া না রুদ্র, তুমি খান সিন্ডিকেটের অন্ধকার উইংয়ের প্রধান। কিন্তু তোমার কাজ থাকবে এই পরিচয় কেউ জানবে না, এমনকি আমাদেরও মনে রাখতে হবে তুমি এখনো সেই সবার চোখে বোকা চুপচাপ একটা ছেলে। তোমাদের যদি কখনো আমার উপর সন্দেহ হয় তাহলে আমি যেন আর কখনো এই বাড়িতে না ফিরি। সন্দেহ নয় রুদ্র, আমি আজ প্রথমবার তোর চোখে ভয় পেয়েছি, কিন্তু সেটা অন্যদের জন্য। তুই আমার ছায়া, আর আমি তোকে আশীর্বাদ দিচ্ছি। তুই অন্ধকারের আগুন হ, যে পোড়াবে কিন্তু ধোঁয়া দেবে না। রুদ্র রাতের আধারে একা গাড়ি চালিয়ে বেরিয়ে যাচ্ছে। সেদিন রুদ্র তার পরিবারকে তার সত্যি দেখিয়ে দিল। তারা হতবাক হয়েছিল, কিন্তু বুঝে গিয়েছিল এই ছেলেটাই সেই আগুন যাকে অন্ধকারের হাতেই রাখতে হয়। এবং রুদ্র আজও সেই মুখোশ পরা ছেলেটা, যাকে কেউ এখনও চেনে না, তবে যার নিঃশ্বাসের শব্দ শত্রুদের থরথর করে কাঁপায়। এই ছিল রুদ্রর ফ্ল্যাশব্যাক, যেখানে তার পরিবার প্রথমবার জানল তাদের ছেলেটা আর বোকা নয়, সে ছায়ার সিংহাসনে বসা রাজা। রুদ্র এখনও আগের মতোই, চোখে মোটা চশমা, কাঁধে পুরনো ব্যাগ, মুখে চুপচাপ একটা হাসি। কেউ ভাবতেও পারে না এই ছেলেটার চারপাশে 7টা ধোয়ার মতো রহস্য ঘুরপাক খাচ্ছে। RK-07 ছদ্মনামে ছায়া কলেজের কম্পিউটার ল্যাবে একদিন রামিসা ভুল করে রুদ্রর ল্যাপটপ খুলে ফেলে। 1 সেকেন্ডের জন্য স্ক্রিনে কিছু কোড ভেসে ওঠে, অ্যাক্সেস RK-07 কনফার্মড। সে চমকে উঠে ল্যাপটপ বন্ধ করে দেয়, কিন্তু ঠিক সেই রাতেই দেশের সবচেয়ে সুরক্ষিত সরকারি ডেটাবেস হ্যাক হয়ে যায়। সবার চোখ RK-07 দিকে, কিন্তু কেউ জানে না সে কে। একটা লাইন শুধু ভাইরাল হয়ে যায়, RK doesn't knock, he enters, deletes and disappears। ভাইয়ের ফোনে ভয়। নিহাল খান, রুদ্রর বড় ভাই, একদিন গভীর রাতে নিজের ফোনে একটা ভয়েস রেকর্ড পায়। একটা ঠান্ডা কণ্ঠ বলছে, অ্যান্ড AMP GT, তুমি বিশ্বাসঘাতক হলে রক্তপাতের আগে আঙ্গুল ভাঙে, হাতের সময় 48 ঘন্টা ভাই। আর নিহাল কাঁপতে কাঁপতে ফোন ফেলে দেয়। ওটা রুদ্রর কণ্ঠ? না না, এ তার ছোট ভাই না, এ যেন কারো আর একটা রূপ। ছায়ার ভয়াবহ প্রতিচ্ছবি ডায়েরির পাতায় লুকোনো। অভিমান রামিসার ব্যক্তিগত ডায়েরির কয়েকটি পৃষ্ঠা গায়েব। সে পাতায় লেখা ছিল, অ্যান্ড AMP GT রুদ্রকে ঘৃণা করতে পারি না, সে ভয় পাইয়ে দেয়। কিন্তু কেন কেন যে ভিতরে কোথাও ওর পাশে দাঁড়াতে মন চায়। একদিন রুদ্রর ঘরের দেয়ালে হালকা সাদা বোর্ডে কাপা কাপা হাতে লেখা সেই একই লাইন। রামিসা
বোঝে না সে স্বপ্ন দেখছে নাকি নজরদারির শিকার। প্রতিদিন সকালে রুদ্র কলেজে আসে, কিন্তু কেউ খেয়াল করে না একটা সাদা গাড়ি তাকে প্রতিদিন অনুসরণ করে। গাড়ির জানালায় বসে থাকে এক অদ্ভুত মুখ, চোখ লালচে, মুখে হালকা কাটার দাগ। রুদ্র একদিন ঠান্ডা চোখে পেছনে তাকায়, ফিসফিস করে বলে, আমাকে ধরার মতো ক্ষমতা কারণেই। রামিসা নাকি আরিন রাইসা? এক রাত গভীর অনুসন্ধানে রুদ্র তার বাবার পুরনো ফাইল ঘেটে দেখতে পায় একটা কেস ফাইল, 12 বছর আগের কিডন্যাপ কেস। মেয়েটির নাম ছিল আরিন রাইসা। ছবিতে তাকে সে স্তব্ধ। ছবিটা রামিসার মতো দেখতে, হুবহু। রুদ্র ধীরে বলে, অ্যান্ড MPGT, তুই যদি আরিন হোস তাহলে আমরা শুধু পরিচিত না, তোর জন্য আমি সে আগুন হয়েছি যেটা আজও নেবেনি। বাড়ির ভিতরে বিশ্বাসঘাতক আশরাফ খানের ল্যাপটপ থেকে ফাঁস হচ্ছে গুরুত্বপূর্ণ সিক্রেট ডিল। সবাই সন্দেহ করে রুদ্র, কিন্তু রুদ্র তখন গোপন ট্র্যাক করছে তাদের পুরনো ম্যানেজার ইদ্রিসকে। 15 বছর ধরে বাড়িতে কাজ করছে, কিন্তু হঠাৎ করেই কিছু ফোন কল, গোপনে কারোর সঙ্গে দেখা। একদিন ইদ্রিস রাতে ফোনে বলে, হ্যাঁ, সেলটা এখনো বোকা সেজে আছে, কিন্তু আর বেশি দিন না। চাবিটা এক মেয়ের ভেতরে আছে। লকারের রহস্য। চাবি যার কাছে সে জানেও না। আশরাফ খানের রেখে যাওয়া এক গোপন লকারে লেখা, অনলি দ্য ফায়ার ক্যান ওপেন হোয়াট দ্য ওয়াটার ওয়ান্স হেল্ড। রুদ্র বোঝে না, তবে তার বাবার একটা পুরনো চিঠিতে লেখা, তোর ভবিষ্যতের চাবি কারো ভেতরে লুকোনো, যখন সময় আসবে সে নিজেই কাছে আসবে। কোনো এক মেয়ের চোখে আমি সেই আগুন দেখেছি। রুদ্র তখন চুপচাপ তাকায় রামিসার দিকে। সে জানে না কেন তার ভিতরে একটা টান অনুভব করে। এ টান কেবল ভালোবাসে না, এটা যেন নিয়তি, রহস্য আর ধ্বংসের বাঁধা সম্পর্ক। রুদ্র নিজের ঘরের কোণে বসে আছে, একটা পুরনো ক্যাসেট চালিয়ে রেখেছে। পেছনে ভেসে আসছে, অ্যান্ড MPGT, ছায়া আমি। আগুনও বটে, কিন্তু আগুনের নাম কেউ রাখে না। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট। রামিসা পেছন থেকে রুদ্রকে দেখছে, আর তার মুখে একটাই প্রশ্ন, তুমি কে? রুদ্র খান। বাইরের চোখে একটা সাধারণ ছেলে, চোখে মোটা চশমা, তেল দেয়া চুল, হাঁটার সময় কাঁধে ঝোলানো ছেঁড়া ব্যাগ দুলে ওঠে। ক্লাসে কারোর সাথে বেশি কথা বলে না, একঘেয়ে জীবন, বই, নোট আর চুপচাপ থাকাই তার পরিচয়। কিন্তু সে নিজেও জানে তার ভিতরে আগুন আছে, যে আগুন জ্বলে ছায়ার নিচে, শব্দহীন। কলেজ ক্যাম্পাস। ওই রুদ্রটা আবার হাসছে। দেখেছিস ক্লাসের সবচেয়ে বোকা ছেলেটা? আরে থাক নারী, ও এমনিতেই যোগ, কলেজের সবাই তো জানি। রামিসা হেসে ফেলে, কিন্তু এক মুহূর্ত হঠাৎ চোখ আটকে যায় রুদ্রর দিকে। তার চোখে কী যেন এক ধরনের নীরবতা, কেমন যেন অদ্ভুত চাহনি। রাতে রুদ্রর রুম, সময় 3:05। রুদ্র নিজের ল্যাপটপ খুলে বসে, একটা এনক্রিপ্টেড ফাইল ওপেন করে টাইপ করে, অ্যান্ড MPGT, টার্গেট ডিস্টেবিলাইজড, ইমোশনালি কম্প্রোমাইজড, নো ট্রেস লিফট। পরদিন সকাল। কলেজের কম্পিউটার ল্যাবে সব শিক্ষার্থীদের মধ্যে আলোড়ন। একটা হ্যাকার দেশের সরকারি ফাইল হ্যাক করছে। নাম RK 07। রামিসা ভুল করে রুদ্রর ল্যাপটপে হাত দেয়। এক ঝলকে স্ক্রিনে ভেসে ওঠে ভয়ানক কিছু। সময় রাত 1:33। লোকেশন বনানী। খান ভিলা আলোর নিচে বসে আছে একজন ভয়ঙ্কর পুরুষ, আশরাফ খান। পাশে স্ত্রী নীলামা খান আর বড় ছেলে নিহাল খান। ওর আচরণ এখন আর ধামাচাপা দেওয়ার মতো নয় নীলিমা। রুদ্র কি আসলেই আমাদের চোখে ধুলো দিচ্ছে? আমারও মাঝে মাঝে মনে হয় ও যেন কাউকে খুঁজছে, কাউকে লক্ষ্য করে চলছে, কিন্তু সেটা কে? বাবা, আপনি জানেন না, কিন্তু রুদ্র প্রায় রাতেই ঘুম হয়ে যায়। কোথায় যায়, কাকে দেখে, কেউ জানে না। এমনকি আমার লোকও ওকে ট্র্যাক করতে পারে না। আমার ছেলের চেহারায় বোকামির মুখোশ, কিন্তু চোখে আমি আগুন দেখি। সেই আগুন শুধু ক্ষমতার প্রতিশোধের। ক্যামেরা স্লো মোশন, কেটে যায় অতীতে। ফ্ল্যাশব্যাক 3 বছর আগে। লোকেশন ইস্তানবুল। গোপন মিটিং স্পট, একটি গোপন গ্যাং মিটিং চলছে। মুখোশ পরা ছেলেটি সামনে এসে দাঁড়ায়। তার নাম কেউ জানে না, কিন্তু এক নামে সে পরিচিত, RK। তুমি কি নিশ্চিত ওই বসের ছেলে হয়ে তুমি আমাদের কাজ করো? আমি কারোর ছেলে নই, আমি আগুন, আর আগুন নিজের রাস্তা নিজেই ঠিক করে। তার মুখের কোণে এক হালকা চিহ্ন, রক্তের দাগ মুছে দেওয়া হয়নি। বর্তমান রুদ্রর ঘর, রাত 3:17। রুদ্র বিছানায় বসে আছে, চশমাটা খুলে রাখে। তারপর এক একটা করে
খুলতে থাকে তার ছদ্মবেশ, মোটা ফ্রেম, হালকা চেহারার নকল দাগ আর কৃত্রিম হাসির অভ্যাস। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে তাকায় তীক্ষ্ণ শিকারীর মতো। হঠাৎ ফোন বেজে ওঠে। স্ক্রিনে সাইলেন্ট রোজ। ফোন ধরে রুদ্র। কল্যাণপুরের ডিল শেষ হয়েছে, দ্বিতীয় চালান পাঠিয়ে দাও। আর হ্যাঁ, কুকুরগুলো যেন বুঝতেই না পারে কে তাদের খাবার দিয়েছে। রামিসা তখনও জানে না এই ছেলেটা যাকে সে হাসির খোরাক ভাবে, যার চুলে তেল দেওয়া আর ব্যাগ ছেঁড়া, সেই শহরের সবচেয়ে অদৃশ্য মাফিয়া ক্যাডার নাম, আর চেনা নামে রুদ্র খান, অচেনা নামে ছায়ার শিকারী। পরদিন কলেজে রামিসা ধীরে ধীরে খেয়াল করে রুদ্রর চোখের মাঝে মাঝে এক ভিন্ন মানুষ জেগে ওঠে। ক্লাসে চুপচাপ থাকলেও কাউকে দেখলেই তার চোখ কেমন যেন বদলে যায়। এই ছেলেটার চেহারায় এত কিছু চাপা পড়ে থাকে কেন? আর আমি কেন বারবার তার দিকেই তাকাই? সে জানে না, সে যার চোখে ভালোবাসা খুঁজে ফিরছে সেই চোখ একদিন আগুন হয়ে তারই জীবন পাল্টে দেবে। লোকেশন পুরনো গলি, সদরঘাট। সময় রাত 2:44। এক বুড়ো রিক্সা চালক হাঁপাচ্ছে। পাশে তার মেয়েটা নিথর পড়ে আছে রাস্তায়, শরীর রক্তাক্ত, চোখে বাঁচার আকুতি। চারপাশে কেউ নেই, নেই পুলিশের টহল। কেউ এগিয়ে আসে না। একটা ছায়া ধীরে ধীরে গলি থেকে বেরিয়ে আসে। ছেলেটার পরনে কালো হুডি, মুখে মুখোশ। কে আপনি? আমার মেয়েটা, ওকে শেষ করে দিল তারা। বিচার পাবো না আমরা? ছেলেটা হাঁটু গেড়ে মেয়েটার পাশে বসে, হাত রাখে বুকের ওপর। চোখে জল নেই, কিন্তু চোখ বললে এই আগুন থামবে না। তুমি বিচার চাও এই শহরে, যেখানে টাকা ছাড়া ন্যায় বাঁচে না? সে উঠে দাঁড়ায়, ফোনে কিছু টাইপ করে। অ্যান্ড এমপি জিটি কোড ডেল্টা 4 অ্যাক্টিভ, টার্গেট আরমান ফায়াজ, হিউম্যান ট্রাফিকার, অ্যাকশন এরাস। দুদিন পর সংবাদপত্রের শিরোনাম, নির্যাতনকারী ব্যবসায়ী আরমান ফাইজকে কে হত্যা করলো? শহরের ছায়া নেমে এসেছে আর কে ন্যায়ের আগুন। একই সময় কলেজে রামিসা রুদ্রর দিকে তাকায়। সে আজও সেই হাস্যকর ছেলেটায়, চশমা ঘষছে, বইয়ে মুখ গুজে আছে, কিন্তু সে জানে না পেছনে ছেঁড়া ব্যাগে আছে তার অস্ত্র, এক ভয়ানক অস্ত্র, ন্যায়ের আগুন। রুদ্রর বাড়ি, রাত 1:01। রুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে চশমাটা খুলে রাখে। তার চোখ লাল, চোয়াল শক্ত, মুখে পুরনো এক ক্ষতের দাগ জ্বলছে। ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠে তার ছোটবেলায় দেখা এক বস্তিতে বেড়ে ওঠা একটা ছেলে। মা মরে গেছে এক পুলিশি হেফাজতে, কারণ সে এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। কোনো বিচার মেলেনি। বাবা আত্মহত্যা করেছিল সেই রাতেই। রুদ্রের বয়স তখন 12, আর সেদিনই সে জেনেছিল এই সমাজে ন্যায় মানে টাকা, আর না হয় রক্ত। আমি কোনো হিরো না, কিন্তু আমি সে আগুন যে কেবল পোড়ায় না, নিয়ে ফিরিয়ে দেয়। পরদিন ক্লাসে রামিসা তাকে লক্ষ্য করে। আজকে সে অন্যরকম লাগছে। তার চোখে আজ যেন এক সমুদ্র না, বরং ধ্বংসের ঘূর্ণি। তুই কে রে রুদ্র? তোর ভিতরে কি আছে যা তুই কাউকে দেখাতে চাস না? একটি বস্তিতে এক শিশুর হাতে খাবার দিয়ে রুদ্র হাঁটছে। পেছন থেকে একজন বলে, স্যার, আরমান ফায়েজ তো শেষ, এখন পরের টার্গেট। রুদ্র থামে, মুচকি হাসে, তারপর বলে, পরেরটা আসে যে ন্যায়কে হত্যা করেছে আইন নামের মুখোশ পরে। আমি আসছি তার জন্য। লোকেশন গার্মেন্টস এরিয়া, মিরপুর। সময় রাত 11:57। শিল্পপতি শাকের মির্জা, নামি নাম, পেছনে ছায়া ঢাকা গার্মেন্টস সাম্রাজ্য, কিন্তু ভিতরে শিশু শ্রম, ধর্ষণ, গুম, যার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি। এখন একটি মেয়ে, তাবাসসুম, গার্মেন্টসের জুনিয়র ওয়ার্কার, হঠাৎ নিখোঁজ। পুলিশ বলেছে ও পালিয়েছে। সাংবাদিকরা চুপ, কিন্তু কেউ জানে না রুদ্র জানে। এক গোপন বেসমেন্ট, রাত 3:13। রুদ্র তার কালো বোর্ডে টানিয়ে রেখেছে নাম তাবাসসুম, বয়স 16, শাকের মির্জা, প্রেডিক্টেড ইনভলভমেন্ট 98%। পাশেই এক পুরনো ডায়েরি, তাতে লেখা, অ্যান্ড এমপি জিটি আমি কেউ না, আমি শুধু আগুন। তার প্রতিটা নির্যাতিত চোখের নিয়ে আমি নিজ হাতে ফেরাবো, রক্ত দিয়ে হলেও। পরদিন কলেজ, দুপুর 12:35। রামিসা ক্লাসে ঢুকে রুদ্রকে দেখে। আজ সে আগের চেয়ে অনেক চুপচাপ। তার চোখে কি ভয় আছে, না কোনো যন্ত্রণা? ওর মুখে হাসি, কিন্তু চোখ যেন খালি হয়ে গেছে। ও কি কাউকে হারিয়েছে? না, ও নিজেকে লুকাচ্ছে। তখন হঠাৎ তানহা এসে বলে, শুনেছিস ওই শাকের মির্জা নাকি গার্মেন্টস থেকে পড়ে মারা গিয়েছে? সিসিটিভি ফিট ব্লার, পুলিশও কিছু বলতে পারছে না। একটার পর একটা খারাপ মানুষ মারা যাচ্ছে,
আর সব কিছুর সময় রুদ্র খুব চুপ থাকে। হয়তো এটা কাকতালীয়, হয়তো নয়। রাত্রি, রুদ্রর ঘর, সময় 2:55। রুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে, চোখে তার পুরনো রক্তে জমাট, রক্তের ছাপ। এক হাতে ছেঁড়া ব্যাগ, অন্য হাতে গ্লাভস রয়েছে। তারা আমায় ভয় পাবে না, তারা আমায় দেখবেও না। তারা জানবে কেবল নাম আর কে, আর জানবে ন্যায় এখন বিক্রি হয় না, আগুন দিয়ে কেটে আনতে হয়। ক্লাসের ছাদ, পরদিন বিকেলে 4:01। রামিসা একা বসে আছে, তার মনে একটি প্রশ্ন ঘুরছে। তুই কে রে রুদ্র? তুই কেবল একটা বোকা ছেলেটা না, তুই আগুন। কিন্তু আমি জানি না কেন সেই আগুনে আমি বারবার পুড়তে চাই। পেছনে কেউ দাঁড়ায় নিঃশব্দে। সব আগুন পুরাতে আসে না রামিসা, কখনো কখনো আগুন রক্ষা করতেও আসে। রামিসা চমকে তাকায়। রুদ্র এক পলক তাকিয়ে হাসে, তারপর চলে যায়। আর কে ন্যায়ের আগুনে পুড়ছে শহরের অন্ধকার দুনিয়া। সে কে কেউ জানে না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই ছায়া এখন নীরব নায়ক। আর আগুন ধীরে ধীরে জ্বলে উঠছে রামিসার হৃদয়ের দিকেও। ঢাকা সিটি কলেজে সকাল 10:05। বিষয় পলিটিক্যাল থটস। ক্লাসরুম B203। ম্যাডাম পলিটিক্স পড়াচ্ছেন। ক্লাসে হালকা ও ফিসফাস, কেউ ঘুমোচ্ছে, কেউ প্রেমে ব্যস্ত, কেউ খালি পরীক্ষার চিন্তায়। আর এক কোণে চুপচাপ বসে আছে রুদ্র, চোখে মোটা চশমা, মুখে সেই চিরচেনা বোকা হালকা হাসি। টেবিলের ওপর ছেঁড়া খাতা, কলমের ক্যাপ চেবানো। তাকে দেখে মনে হয় এই ছেলেটা কখনো কেউ ছিল না আর হবেও না। কিন্তু রামিসা আজ খুব মনোযোগী, কিন্তু তার মন বইয়ে নয় রুদ্রের দিকে। এই ছেলেটা কেন এমন চুপচাপ থাকে? ওর পাশে কেউ বসতেও চায় না। ও হাসে, আবার কেমন যেন নিজের ভিতরে হারিয়ে যায়। তানহা হঠাৎ বলে, এই যে তোর আবার কি? আমার মনে হয় তুই রুদ্রকে ক্রাশ করেছিস। তুই পাগল? ওই ছেলেটা, ও তো একটা প্রজেক্টে জামা দিতে পারে না ঠিক মতো। কিন্তু শুনতেছিস না, নিচের ক্লাসের সুমন বলতেছে রুদ্র নাকি লাইব্রেরিতে রাত করে যায়, আর ওর খাতায় আজব সব কোড লেখা থাকে। লাইব্রেরি, সন্ধ্যা 6:45। রামিসা খেয়াল করে রুদ্র আজ লাইব্রেরির একদম কোণার টেবিলে বসে। তার সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বইয়ের পাতায় শুধু নাম নয়, অদ্ভুত সব সিম্বল, কালো কালিতে লেখা ছায়া কোড। এই ছেলেটা যদি বোকা হয় তাহলে আমি সোজা রানী এলিজাবেথ। সে আরও কাছে যায়, কিন্তু রুদ্র আগেই বুঝে ফেলে তার পেছনে কেউ এসেছে। সে বই বন্ধ করে দেয়। কোনো কিছু খুব বেশি জানলে সেটা বিপদ হয়ে যায় রামিসা। আমি জানি না। জানার চেয়ে ভয়ঙ্কর কিছু জানাটা। তোমার চোখে আমি কৌতূহল দেখি, কিন্তু সাবধান দেখো, সব আগুন আলো দেয় না, কিছু পুড়ায়। পরদিন ক্যাম্পাসে গুজব, ক্যাম্পাসে ক্যান্টিনে ছেলেপেলে বলা বলি করছে। শুনেছিস আমাদের কলেজের কেউ একজন শহরের এক ড্রাগ ডিলারকে রিপোর্ট করেছিল গোপনে, অথচ ওর নাম কেউ জানে না। এই তো, এই ছেলেটাকে জানিস? মোটা চশমা পরে সবসময় চুপচাপ থাকে। রামিসা দূর থেকে শুনে থমকে যায়। সে এখন জানে রুদ্র সাধারণ না, তবে কি সে ছায়ার ভিতরকার মানুষটাই রুদ্র। ক্লাসের শেষে রুদ্র একা হেঁটে যাচ্ছে, পেছনে রামিসার চোখ থেমে যায় তার ওপর। তাকে দেখে মনে হয় যেন একটা বই যেটা খোলা নিষেধ, তবু চোখ আটকে যায়। তুই কে রে? তোর ভিতরে এত আগুন, অথচ মুখে এত নিঃসঙ্গতা কেন? তুই মায়া না, তুই ছায়া না, মানুষ না। আমি ভুলে আগুনে হেঁটে যাচ্ছি। লোকেশন গুলশান, পরিত্যক্ত গ্যারেজ, সময় রাত 2:19। রামিসার মনে সন্দেহ দিন দিন বাড়ছে। রুদ্র শুধু ছাত্র না, আজ সে সাহস করে রুদ্রকে অনুসরণ করছে। কলেজ শেষে দেখে সে ঢুকছে এক পুরনো পরিত্যক্ত গ্যারেজে, যেখানে কেউ যায় না। রামিসা ছদ্মবেশে চাদর গায়ে দিয়ে চুপচাপ ঢুকে পড়ে পেছনের দিকে। ভেতরে সে যা দেখে, চারপাশে অন্ধকার, পাথরের দেয়ালে আটকে আছে এক লোক, মুখ বাঁধা, হাত ভাঙা, চোখে আতঙ্ক। আর সামনে দাঁড়িয়ে রুদ্র। আজ তার মুখে চশমা নেই, নেই বই বা ছেঁড়া ব্যাগ, আছে শুধু ঠান্ডা নিঃশব্দ রাগ। তুই সাকিব হোসেন না? তুই 6টা মেয়েকে পাচার করেছিস সীমান্ত পার করে। তাদের মধ্যে ছিল 14 বছরের সুরাইয়া, তাকে পণ্য বলেছিস তুই। আজ আমি তোকে মানুষ বানাবো না, আমি তোকে মুছে ফেলবো। লোকটা কাঁদছে, মাথা নাড়াচ্ছে। রুদ্র পকেট থেকে বের করে এক ছোট্ট ব্লেড। না, এটা শুধু কাটা নয়, এটা প্রতীক।
তার আরকে ছাপ দেওয়া ছোট্ট দাগ, যেটা সে দেয় তার প্রতিটি শিকারের গায়ে, যেন ছায়া গায়ে বসে থাকে। রামিসা চিৎকার করতে চায়, পারে না, শরীর জমে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রুদ্র লোকটার মুখের বাঁধন খুলে বলে, শেষ কথা বলার সুযোগ দিচ্ছি, ন্যায়ের হাতে মরলে অন্তত সৎভাবে মরবি। বিক্রি হওয়া মেয়েদের নাম বল, না হলে ছায়ায় তোর অস্তিত্ব থাকবে না। রামিসার দৃষ্টিতে সব ঘুরতে থাকে। তার চোখের সামনে যে ছেলে ক্লাসে হেসে পড়ে, যে চশমা খুঁজে পানিক হয়ে যায়, সে এখন চোখে আগুন, হাতে রক্ত আর মুখে ন্যায়ের শপথ। রামিসার সহ্য করতে পারে না, ঘুরে দাঁড়াতেই পা পিছলে যায়। একটা কাঁচের বোতল পড়ে যায় ঝনঝন করে। রুদ্র মুহূর্তেই পেছনে তাকায়, চোখে আগুন। তারপর হঠাৎ দৃষ্টি স্থির হয়ে যায়, সে দেখে রামিসা। রামিসা আর সহ্য করতে পারে না, শরীর শীতল হয়ে আসে, চোখ ঘোলা, গলার স্বর কাঁপে। তুই কে রুদ্র? তুই এই? তারপরই অন্ধকার রামিসা জ্ঞান হারায়। অজানা ঘর, বিছানায় রামিসা ধীরে ধীরে চোখ মেলে। পাশে বসে আছে রুদ্র, চোখে সে চেনা বেকার হাসি, কিন্তু আজ আর সে মুখোশ নেই। তুই দেখতে চেয়েছিলি, তাই দেখলি। আমি কে সেটা জানার জন্য সাহস লাগে। তুই যদি বাঁচতে চাস, তোকে বলে যেতে হবে আজকের রাত। তুই খুনি? আমি রক্ত ছুঁই, কিন্তু নিরাপদ কারণ না। আমি ভয়ঙ্কর, কারণ সমাজ ভয়ঙ্কর। আর তুই যদি জানিস আমার সত্যি, তাহলে তোর জীবন আর আগের মতো থাকবে না। রামিসা নিজের চোখের জল লুকিয়ে মুখ ফিরিয়ে নেয়। সে জানে না ভয় পাচ্ছে বেশি নাকি ভালোবাসায় ডুবে যাচ্ছে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই ছেলেটা আর স্রেফ রুদ্র নেই তার কাছে। এখন সে এক ভয়ঙ্কর অদ্ভুত নায়ক, একটা ছায়ার নাম আরকে। ভয় পেয়েছিস জানি, কিন্তু আমি কাউকে বোঝাতে আসিনি, কারণ আমি আলো না ছায়া। রামিসা কিছু বলে না, মুখ ঘুরিয়ে নেয়। তার হৃদয় জুড়ে তখন এক ভয়ঙ্কর কাঁপুনি। রামিসার মনের ভাবনা, ভয় আর ভাঙন। অ্যান্ড AMPGT? না, এটা স্বপ্ন না, আমি চোখে দেখেছি রক্ত, ছুরির ধার, আর চোখে ছিল আগুন। যে ছেলেটা ক্লাসে চশমা পরে বই ঘাটে, যে বোকা সেজে হাসে, সেই ছেলেটাকে দেখে আমার বুক ধুকপুক করতো। ধীরে ধীরে যাকে দেখে মুগ্ধ হচ্ছিলাম, মনে মনে ভাবতাম ও বোকা হলো খুব নিঃস্বার্থ। সেই ছেলেটার আজ আমি এমন রূপ দেখলাম, যা মনে পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। চোখ দিয়ে টপটপ করে জল পড়ে। অ্যান্ড AMPGT, এই ছেলেটা কি দানব, নাকি সেই একমাত্র মানুষ যে সত্যিকারের অন্যায়ের বিরুদ্ধে লড়ছে? কিন্তু আমি তো ভয় পাচ্ছি, আমি তো সিটিয়ে যাচ্ছি। রুদ্র ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চোখে নিঃশব্দ দুঃখ, কিন্তু মুখে কোনো অনুশোচনা নেই। তুই আমাকে ভুল বুঝতে পারিস, তোর অধিকার আছে ভয় পাওয়ার, কিন্তু মনে রাখিস তোর ভয়টা ভুল মানুষের জন্য না। আমি যা করেছি তার সব কিছু কাউকে রক্ষা করার জন্য। আসলে আমি শুধু খারাপের বিরুদ্ধে দাঁড়িয়েছি, তবে হ্যাঁ, আমার উপায়টা হয়তো ভয়ঙ্কর। সে চলে যায়, দরজার বাইরে হারিয়ে যায় ছায়ার মধ্যে। পরদিন সকাল, রামিসা নিজের ঘরে। সে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে চুপচাপ, চোখে ক্লান্তি, ভিতরে তীব্র দ্বন্দ্ব। অ্যান্ড AMPGT, আমি তাকে ভয় পাই, কিন্তু একই সাথে তার প্রতি টানও থেমে নেই। এই ছেলেটা কে? আমি কি তার ছায়ায় হারিয়ে যাব, নাকি আমি সেই একমাত্র মানুষ হব যে তাকে ছায়া থেকে টেনে আনবে আলোয়? রামিসা ক্লাসে যায়। রুদ্র যথারীতি নিজের জায়গায় বসে আছে, চশমা পরে, বইয়ে মুখ গুজে রেখেছে, মনে হয় যেন কিছুই ঘটেনি। কিন্তু রামিসা জানে সে ছেলেটার চোখে এসে আগুন দেখেছে, যা চাইলেও সে ভুলে যাওয়া সম্ভব না। লোকেশন কলেজের ছাদ, বিকেল 5:45, নির্জন চারিদিক, মেঘলা আকাশ, নিচে সবার কোলাহল, আর ওপরে এক নিঃশব্দ যুদ্ধ হৃদয়ের। রামিসা ধীরে ধীরে ছাদে উঠে আসে। সে জানে রুদ্র সব সময় এখানে আসে ক্লাস শেষে। আজ রুদ্র একা বসে আছে, চোখ বন্ধ, হালকা বাতাসে তার চুলগুলো উঠছে। সে যেন জানেই না কেউ তাকে দেখছে কিংবা কেউ তাকে ভালোবাসে। এইটা কি তোমার আসল রূপ রুদ্র? রুদ্র চোখ খুলে চমকে না, শুধু বলে, তুই তো সব দেখে ফেলেছিস, আর কিছু দেখার বাকি নেই। এখন যা চাস জিজ্ঞেস কর। রামিসা সামনে এগিয়ে আসে, চোখে জল টলমল। আমি জানি না আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আমি তোর দিকে যতবার তাকিয়েছি বুঝেছি তুই আলাদা, আর এখন বুঝেছি তুই ভয়ঙ্কর। তবে প্রশ্ন একটাই, তুই যা করিস সেটা শুধু প্রতিশোধের জন্য, নাকি তুই সত্যি বিশ্বাস করিস তুই ন্যায় ফিরিয়ে আনছিস?
রুদ্র চুপ থাকে কয়েক সেকেন্ড, তারপর উঠে দাঁড়িয়ে পেছন ফিরে যায়, কাঁধে ব্যাগটা। তবে আজ তার মধ্যে বই নেই, অস্ত্র আছে। আমি কোনো হিরো না, আমি কাউকে ন্যায় শেখাতে আসিনি রামিসা। আমি শুধু দেখেছি অন্যায় করলে পুলিশ কিছু করে না, আদালতে কাগজ চায় আর সমাজ মুখ ঘুরিয়ে নেয়। তখন আমি রক্ত দিয়ে ন্যায় কিনেছি। তুই জানিস আমি তোর চোখে তাকিয়ে ভালোবাসা খুঁজে নিচ্ছিলাম রুদ্র, কিন্তু এখন ভয় পাই। তোর ছায়া আমাকে ঠান্ডা করে দেয়, আর সেই ভয়ে আমি জানি আমি তোর প্রেমে পড়েছি। রুদ্র পেছন দিকে তাকায় না, কণ্ঠে এক গলিত আগুন। ভালোবাসা আমার জন্য না রামিসা, আমার ছায়া দাঁড়ালে তুই পড়বি। তুই আলোর মানুষ, আর আমি অন্ধকারে জন্ম নেওয়া একটা আগুন, যে কাউকে ভালোবাসলেই তাকে শেষ করে দেয়। রামিসার গলা কাঁপে, সে এক পা এগিয়ে আসে, রুদ্রর কাঁধে হাত রাখে। তুই যদি অন্ধকার হোস তাহলে আমি চোখ বন্ধ করে তোর পাশে দাঁড়াতে চাই, ভয় পেয়ে পালিয়ে যেতে চাই না। রুদ্র ধীরে ধীরে ঘুরে তাকায়, তার চোখে জল নেই, তবে গভীরে এক জ্বলন্ত কষ্ট। সে রামিসার দিকে হাত বাড়ায় না, বরং মুখ নিচু করে বলে, তুই যদি আজ আমার পাশে দাঁড়াস, কাল হয়তো তোর নামে লাশ খুঁজবে পুলিশ। আমি পারি না রামিসা, আমার ছায়ায় তুই থাকবে এ আমি চাই না। সে চলে যায় ধীর পায়ে, চুপচাপ। আর রামিসা দাঁড়িয়ে থাকে ছাদে, চোখে জল, ঠোঁটে কম্পন, তবু মনে মনে বলে, এই ছেলেটা যেই ছেলেটাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিলাম, আজ তার আসল রূপ দেখলাম। আমি ভয় সিটিয়ে গিয়েছি, কিন্তু কেমন যেন সেই ভয় আমাকে ওর থেকে আরও টানছে। সে বলেছে সে ছায়া, আমি বলি আমি তার পাশে দাঁড়াবো যতক্ষণ না সে নিজে আলো হয়ে উঠবে। লোকেশন পুরনো শ্যামবাজার, গোপন গ্যারেজ, আর জোন। সময় রাত 1:17। রামিসা সব জেনেও থেমে যায়নি। রুদ্র তাকে বারবার দূরে ঠেলে দিয়েছিল, তবু সে জানে এই ছেলেটার হৃদয় রক্তের নিচেও ভালোবাসা লোকানো। আজ সে একটা মেসেঞ্জার ট্র্যাকিং অ্যাপ দিয়ে রুদ্রকে অনুসরণ করেছে। একটা পুরনো রাস্তা, একটা পরিত্যক্ত দালান, তার ভেতরে এক ভয়ানক গোপন মিটিং। ভেতরের দৃশ্য আরকে গ্যাং মিটিং। রুদ্র মুখোশ খুলে বসে আছে, সামনে বসা এক বৃদ্ধ, নাম হাসেম বেগ। একসময় পুলিশ অফিসার ছিল, এখন মাফিয়ার মোড়ল। তুই এখন বেশি ন্যায় করিস। আমরা মাফিয়া, আদালত না। এই শহর আমরা চালাই, আর তুই তো সে আর কে। তুই চুপ করে থাকবি। রুদ্র শান্তভাবে বলে, এই শহরে ন্যায় নেই বলে আমি অস্ত্র হাতে নিয়েছি। তুই যদি আমার নীতির বাইরে যাস তাহলে তুইও আমার টার্গেট। মিটিংয়ের উত্তেজনা, কিছু লোক উঠে দাঁড়ায়। এমন সময় বাইরে অন্ধকারে দাঁড়িয়ে রামিসা কাঁপতে থাকে। সে যা দেখছে তা তার কল্পনাও ছিল না। রুদ্র শুধু একা নয়, সে এক ভয়ঙ্কর সংগঠনের নেতা। হঠাৎ পেছন থেকে একজন লোক রামিসাকে ধরে ফেলে, মুখ চেপে ধরে ভেতরে টেনে আনে। তুই এখানে কি করিস রে? রামিসা ছটফট করে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। একই মুহূর্তে ভেতরে রুদ্র চিৎকার শুনে দৌড়ে আসে, দেয়াল ভেঙে পিস্তল তাক করে। ছাড় ওকে। রামিসাকে দেখে তার চোখ ছলছল করে ওঠে, কিন্তু সে রাগ চাপতে পারে না। সবাই অবাক, আর কি নিজে এমনভাবে কাঁপছে একজন মেয়ের জন্য। রামিসার মুখে ভয়, চোখে কষ্ট। তুই এই দুনিয়ার কেউ, এই শহরের ভয়, তোর মুখে এত রক্ত, আর তুই কি মানুষ? রুদ্র কিছু বলে না, চোখ নামিয়ে রাখে, তার কণ্ঠে ঝরঝরে কষ্ট। তুই এখানে এসেছিস কেন রামিসা? বলেছিলাম না এই দুনিয়া তোর জন্য না? রামিসা ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায়। এসেছিস কারণ আমি তোকে ভয় পাই না, ভয় পেয়েছিলাম। হ্যাঁ, তোর রক্তে রাঙানো হাত দেখে গা শিউরে উঠেছিল, কিন্তু তোর চোখে আমি কাঁদতে দেখেছি রুদ্র, আর সেই চোখে প্রেম ছিল, যা তোকে ভয়ঙ্কর হলেও মানুষ বানায়। চারপাশ নিস্তব্ধ, মাফিয়া গ্যাং স্তব্ধ, আর রুদ্র সে চোখ বন্ধ করে, নিঃশ্বাস নেয়। তার হাতে পিস্তল, কিন্তু হৃদয়ে ছুরির মতো ঢুকে গেছে রামিসার কথা। তুই কি পাগল? তুই কেন ভালোবাসিস একটা অন্ধকারে পোড়া ছেলেকে? রামিসা এক পা এগিয়ে আসে। কারণ তুই অন্ধকারে থাকলেও আমি জানি তুই কারোর জন্য আলো হতে পারিস। রুদ্র রামিসার হাত ধরে প্রথমবার। তুই যদি আরেকবার এই জায়গায় আসিস আমি তোকে মেরে ফেলবো, কিন্তু তার আগে তোকে জড়িয়ে ধরবো। রামিসা হেসে কেঁদে ফেলে। চারপাশের মাফিয়া বোঝে না আজ ছায়ার রাজার হৃদয় কেঁপেছে ভালোবাসায়। লোকেশন রুদ্রর গোপন ঘর আর সেফ হাউস।
সময় রাত 3:21। রামিসা সেই রাতে আর কিছু বলে না, শুধু বসে থাকে নিঃশব্দে মাথা নিচু করে। আর রুদ্র সে দেয়ালের দিকে তাকিয়ে থাকে, হাতে তার পুরনো ছেঁড়া খাতাটা, যেখানে একসময় কবিতা লিখত, আজ সেখানে ন্যায়ের হিসাব। হঠাৎ রামিসা উঠে আসে, ধীরে ধীরে চুপচাপ পেছন থেকে রুদ্রকে জড়িয়ে ধরে। রুদ্র, আমার ভিতরে ভয় আছে। তুই কি করছিস, কিভাবে করছিস আমি জানি, সব জেনে ভয় পাই, তবু আমি তোকে ভালোবাসি। এই ভালোবাসা সত্যি। তুই কি এই জীবনটা ছেড়ে দিতে পারিস আমার জন্য? রুদ্রর শরীর জমে যায়। সে অভ্যস্ত ছিল গুলি আগুন প্রতিশোধে, কিন্তু এমন কোমল স্পর্শে, এমন সত্যি কথায় সে নিজেকে আর শক্ত রাখতে পারে না। তুই জানিস না রামিসা, এই জীবনটা ছেড়ে দিলি আমাকে ছেড়ে দেবে না ওরা। এই শহরে আমি যদি ছায়া না থাকি তাহলে একদিন তুইও কারো টার্গেট হবি। আমি যা করেছি তার বদলা আমার চেয়ে তোর উপর পড়বে। রামিসা কেঁদে ফেলে, রুদ্রর বুকে মুখ লুকিয়ে ফেলে। আমি কিছু চাই না রুদ্র, না বাড়ি না স্বপ্ন, শুধু তুই। তুই বাঁচ, তুই যেন মরে না যাস। আমি তোকে হারাতে চাই না। তুই থাক না আমার পাশে, একজন সাধারণ মানুষ হয়ে তোর আগুন নিভুক আমার চোখে। রুদ্র এবার ওকে আলতো করে নিজের বুকে টেনে নেয়। তার চোখে এক ফোঁটা জল জমে, যেটা সে কখনো কাউকে দেখায়নি। তুই কি জানিস, তুই যখন বললি তুই ভালোবাসিস, তখনই আমি হেরে গিয়েছি। তুই একটা মাত্র মানুষ যাকে আমি ছুঁতে চাই কিন্তু ভয় পাই, যেন তুই না পুড়ে যাস আমার এই আগুনে। একটা ছোট্ট নীরবতা। রামিসা জড়িয়ে ধরে রাখে তাকে। পৃথিবীর সব অস্ত্র, সব শত্রু, সব ভয় সেই মুহূর্তে যেন দূরে, শুধু রুদ্র আর রামিসা। তুই চাইলে সব পাল্টাতে পারিস। তুই যদি আগুন হয়ে পোড়াস, তুই চাইলে আলো হয়ে বাঁচতে পারিস। তুই ভালোবাসা চাস না বলিস, কিন্তু আমি তোর চোখে দেখি তুই আমায় ভালোবাসিস রুদ্র। রুদ্র এবার আর কিছু না বলে শুধু হাত রাখে রামিসার মাথায়। সে কিছু সিদ্ধান্ত নিচ্ছে নিজের ভিতর, কিছু বদল আনতে চায় তার ছায়ার ভিতরেও। রুদ্র নিজের খাতায় লিখে, আগুন দিয়ে অন্যায় পুড়িয়েছি অনেক, এবার একটা মানুষকে বাঁচাতে চাই, নাম রামিসা, পরিচয় আমার একমাত্র ভালোবাসা, যাকে আমি এতদিন নীরবে ভালোবেসেছি, আজ সেও আমাকে ভালোবাসে। এর থেকে বড় পাওয়ার কিছু নেই, কিন্তু আমার অন্ধকার জগতে ওকে জড়াতে চাই না কোনোভাবেই। রাত্রি পেরিয়ে গেছে। রামিসা তখনও ঘুমিয়ে মাথাটা রুদ্রর বাহুর ওপর, কিন্তু রুদ্র ঘুমায় না। সে জানে এই প্রশান্তি চিরস্থায়ী নয়। সে জানে এই শান্ত মুখটার পাশে তার আগুন বেশি দিন থাকবে না। সে তাকায় রামিসার দিকে, তার নিঃশ্বাস, চোখের কোণে জমে থাকা কষ্ট, সেই ভয় যা রুদ্র নিজেই ওর হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে। তুই জানিস না রামিসা, আমি যতটা তোকে ভালোবাসি ততটাই আমি ভয় পাই তোকে নিজের পাশে রাখতে। তুই যখন হাসিস আমি শান্তি পাই, আর আমি জানি আমার ছায়া তোকে চলে এই হাসিটা একদিন হারিয়ে যাবে। সে ওর চুলে হাত বুলিয়ে দেয়, মনে মনে ভাবতে থাকে, অ্যান্ড এএমপি জিটি, আমি যেদিন থেকে আর কি হয়েছি সেদিন থেকে আমার জীবন থেমে গেছে। ভালোবাসা ছিল এক স্বপ্ন, আজ তুই এসে সেই স্বপ্নটা সত্যি করেছিস, কিন্তু রক্তের উপর প্রেম টেকে না, টেকে না রামিসা। রুদ্র উঠে দাঁড়ায়, জানালার পাশে গিয়ে দাঁড়ায়। আকাশে ভোরের আলো, কিন্তু তার চোখে যেন শুধু অন্ধকার। আমার সব কিছু তোর বিপরীত, তুই আলো আমি ছায়া, তুই মায়া আমি প্রতিশোধ, তুই বাঁচাতে আসিস আর আমি শেষ করে দেই। সে মনে মনে স্থির সিদ্ধান্ত নেয়, এই মেয়েটাকে আমি আর নিজের পৃথিবীতে রাখবো না। ভালোবাসা শেষ উপহার সে দেবে, তাকে ছেড়ে দিয়ে বাঁচতে দেবে। পরের দিন রুদ্র কিছু না বলে হারিয়ে যায়। রামিসা উঠে দেখে রুদ্র নেই। টেবিলের ওপর শুধু একটা ছোট কাগজ ভাঁজ করা, ভিজে অশ্রুতে। তুই যদি এই চিঠি পড়িস বুঝে নিস আমি আর তোর পাশে নেই। তোর চোখে আমি প্রেম দেখেছি, আর আমি সেই প্রেমের কাছেই হেরে গেছি। কিন্তু আমি তোকে ভালোবাসি বলি তোকে নিজে থেকে বাঁচাতে চাই। আমি হারিয়ে যাচ্ছি রামিসা, কারণ আমার অস্তিত্ব তোর জন্য ভয়ানক। একদিন যদি তুই খবর পাস আর কে আর নেই, জানিস সে তোকেই ভালোবেসেছিল শেষ নিঃশ্বাস পর্যন্ত। রামিসার চোখে জল থেমে যায় না। সে চিৎকার করে না, শুধু বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। কেন কেউ ভালোবেসে দূরে চলে যায়? রামিসা জানালার দিকে তাকায়, চোখে গভীর ব্যথা, কিন্তু হঠাৎ তার ঠোঁটে এক অদ্ভুত শক্তি দেখা যায়। তুই পালিয়ে গেছিস রুদ্র, কিন্তু আমি তোকে খুঁজে বের করব। কারণ ভালোবাসা থেকে কেউ দূরে যেতে পারে, কিন্তু ভালোবাসার মানুষকে ভুলে যেতে পারে না।
লোকেশন রামিসার রুম। সকাল 7:40। রামিসা জানে রুদ্র চলে গেছে। ভালোবেসে তাকে আগুন থেকে রক্ষা করতে চেয়েছে, তবু রামিসা এবার ভাঙবে না। চোখের জল মুছে সে আয়নার সামনে দাঁড়ায়, একবার নিজের দিকে তাকিয়ে বলে, আজ আর আমি সেই ভীতু মেয়ে না যে শুধু রুদ্রকে দেখে কাঁপে। আজ আমি সেই মেয়ে যে রুদ্রের ছায়া হাঁটতে ভয় পায় না। রামিসা বসে রুদ্রর খাতাগুলো খুঁজে দেখে। সেই ছেঁড়া পাতা, এনস্ক্রিপ্টেড কোড, নোটবুকে আঁকা কিছু লোকেশন ম্যাপ, সব কিছু দেখে সে একটা নাম খুঁজে পায়, জোন ব্ল্যাক। ধানমন্ডি পুরনো গ্লাস ফ্যাক্টরি অ্যান্ড এএমপি, #128374। লোকেশন জোন ব্ল্যাক। রাত 10:05। রামিসা ছদ্মবেশে ঢুকে পড়ে, চুল ঢেকে স্কার্ফ, চোখে সানগ্লাস। বাইরে থেকে মনে হবে সে এক সাহসী সাংবাদিক, কিন্তু ভেতরে সে ভালোবাসায় পুড়ে যাচ্ছে। ভেতরে ছায়া ঘেরা গুদাম ঘর, চারিদিক অস্ত্রধারী পাহারা, আর এক কোণে বসে আছে রুদ্র, চোখে হতাশা, কণ্ঠে নিশ্চুপ আগুন। হঠাৎ চিৎকার, তাকে কোথা থেকে এনেছো? ও এখানে কেন? রুদ্র উঠে দাঁড়ায়, দেখে রামিসা। তাকে দুইজন লোক ধরে রেখেছে। রামিসা ধাক্কা মেরে ছুটে আসতে চায়, চিৎকার করে, রুদ্র, আমি এসেছি তোকেই খুঁজতে। তুই পালিয়ে গেছিস, কিন্তু আমি হারিনি। তুই আমার, আমি জানি। রুদ্র স্তব্ধ। সে চিৎকার করে গার্ডদের থামায়, তাকে ছেড়ে দাও, তোমরা বোঝো না সে আমার একমাত্র ভালোবাসা। গার্ডরা হতভম্ব হয়ে পিছিয়ে যায়। রামিসা ছুটে এসে রুদ্রকে জড়িয়ে ধরে। এইবার আর ভয় পায় না সে কাঁপে না। তুই বলেছিলি তুই আগুন, আমি এসেছি আগুনে নামতে। তুই যত অন্ধকারে থাক, আমি তোকেই চাই। তুই পালিয়ে যা, তবু আমি তোকে ফিরে পাবো, কারণ তোর ভালোবাসা মিথ্যা না, আর আমি তোর প্রেমে হার মানতে পারি না। এক ভয়ানক বিপদ ঘনিয়ে আসে। ঠিক তখনই হঠাৎ গুলির শব্দ। আর কি শত্রু গ্যাং K1 আক্রমণ চালায়। রুদ্র রামিসাকে আড়ালে ঠেলে দেয়। তাকে রক্ষা করতে গিয়ে গুলিতে সামান্য আহত হয়। ধোয়ার মধ্যে রুদ্র কাঁপা হাতে রামিসার মুখ ছুঁয়ে বলে, তুই এসেছিস, তে আজ আমি মরতে পারি না, তোর জন্য বাঁচতে হবে। তুই বিশ্বাস করিস তো? রামিসা চোখ মুছে বলে, বিশ্বাস করি। আর আজ থেকে শুধু তুই না, আমিও তোর ছায়ার পাশে হাঁটবো। ভালোবাসা যদি যুদ্ধ হয়, তবে আমি তোর সৈনিক। লোকেশন পুরনো রেল স্টেশনের পেছনে ছোট্ট একটা ঘর। সময় রাত 1:33। বাইরে ঝিরঝিরে বৃষ্টি, চাঁদ ঢাকা মেঘ, চারপাশ নিস্তব্ধ। শুধু একটা ছোট্ট বাতির নিচে বসে আছে রুদ্র আর রামিসা। একটা চাদর মুড়িয়ে বসে আছে দুজনেই একসাথে, গায়ে গা লাগিয়ে। রামিসা ধীরে ধীরে মাথা রাখে রুদ্রর কাঁধে। তার চোখ বন্ধ, ঠোঁট ভেজা। রুদ্রর বুক কাঁপে। তুই জানিস রুদ্র, তোর বুকটা যখন আমি ছুঁই, তখন আমার ভয়গুলো হারিয়ে যায়। তুই ভয়ঙ্কর না, তুই আমার সবচেয়ে নিরাপদ জায়গা। রুদ্র কিছু বলে না, শুধু এক হাত দিয়ে ওর চুলে হাত বোলায়। আঙুলের নরম ছোঁয়ায় রামিসা শিউরে ওঠে। তুই যখন আমার হাত ধরিস, তখন মনে হয় এই পৃথিবীতে আমিও মানুষ। তোর চোখে তাকালে ভুলে যায় আমি কে ছিলাম। তুই আমায় বাঁচিয়ে দিস রামিসা, তুই আমার সবটা, আমার আলো। একটা নিঃশব্দ মুহূর্ত। রামিসা ধীরে ধীরে মুখ তুলে তাকায় রুদ্রর চোখে। ভেজা চুল, কাঁপা ঠোঁট। রুদ্র একটু নিচু হয়ে তার কপালে হালকা চুমু খায়। তারপর খুব ধীরে তাদের ঠোঁট মিলিয়ে যায়। কোনো শব্দ নেই, কোনো জোর নেই, শুধু ভালোবাসা নিঃশ্বাসের গভীরে। বৃষ্টির শব্দের নিচে ওরা হারিয়ে যায়। চাদরটা সরে যায় একটু। রামিসা রুদ্রর বুকে মুখ লুকায়। তার কণ্ঠ ভাঙা কিন্তু শান্ত। তুই পাশে থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। ভালোবাসা যদি পাপ হয়, তাহলে আমি 1000 বার সেই পাপে মরতে রাজি। শুধু তোর বাহুতে থাকি। রুদ্রর কপালে ঠোঁট রাখে, চোখ বন্ধ করে বলে, তুই যদি ছুঁয়ে থাকিস, তাহলে আমি অন্ধকার থেকেও আলোতে হাঁটবো। তুই হাত ছাড়িস না আমার, আমি সব ছেড়ে দেব। ওরা নিঃশব্দে চুপচাপ থাকে। বাহুর ভিতরে ভালোবাসা, আর বাহিরে বৃষ্টির ছোঁয়া। আজ কোনো গুলি নেই, কোনো ছায়া নেই, শুধু তারা দুজন ভালোবাসায় মোড়া। লোকেশন শহরের পুরনো লেদার কারখানা। সময় রাত 11:33। রামিসা তখন একা ছিল। রুদ্র রাতে কোনো এক মিটিংয়ে গিয়েছিল, সব কিছু ছেড়ে দেওয়ার পরিকল্পনা শেষ করতে। তাদের নতুন একটা জীবন শুরু হবে, শান্ত, রক্তহীন। এই স্বপ্নই ছিল আজ রাতের আলো, কিন্তু ছায়ায় লুকিয়েছিল কেউ, যে রুদ্রর প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করেছিল। 3 জন মুখ ঢাকা লোক ঘরে ঢুকে পড়ে। রামিসা বুঝে ওঠার আগেই তার মুখ চেপে ধরে, হাত পেছনে বাঁধা হয়। কে তোমরা? রুদ্র,
কেউ আছো? একজন বলে। চুপ করো হাড়কের রানী, তোমাকে নিতে এসেছি, ওর শান্তির প্রতিশোধ নিতে। দৃশ্য পরিবর্তন। রুদ্রর গাড়ি থামে ঘরের সামনে, ঘর ফাঁকা, জানালা ভাঙা, মেঝেতে ছেঁড়া ওড়না পড়ে আছে। রুদ্রর চোখ মুহূর্তেই লাল হয়ে ওঠে। সে নিঃশব্দে পড়ে থাকা রামিসার রুমালটা হাতে নেয়, তার ঠোঁট ফাঁক হয়ে যায়। যে আমার হৃদয়ে হাত দিয়েছে আমি তাকে বাঁচতে দেব না। এই শহর আমি জ্বালিয়ে দেব, কিন্তু রামিসাকে ফিরিয়ে আনবো সে আগুন দিয়ে। আর কে ফিরে আসে আগুন হয়ে। কেউ জানতো না আর কে হারিয়ে গিয়েছিল না, সে শুধু মানুষ হয়ে উঠতে চেয়েছিল। কিন্তু আজ তাকে আবারও রক্তে স্নান করতে হবে। আর কে একাই ঢুকে পড়ে K1 গ্যাংয়ের হাইড আউটে। সাথে নেই কেউ, শুধু চোখে আগুন, হাতে পিস্তল আর পকেটে রামেশার ছবি। প্রবেশ করেই গার্ডদের শেষ করে দেয়। একজনের গলায় ছুরি বসিয়ে বলে, তোমার বস কোথায় বলো, না হলে তোর রক্তে মেঝেতে রাঙিয়ে দেব। রুদ্ধশ্বাস দৃশ্য। গ্যাং লিডার করিম বাহার সামনে আসে। এই আগুন কোথায় ছিল আর কে? মেয়েটাকে একবার ছুতেই এত কষ্ট? তুই শুধু আমার প্রেমে হাত দিসনি, তুই আমার শেষ মানুষটাকে চুয়েছিস। এবার আমি শুধু আর কে না, আমি মৃত্যু। এক ভয়ঙ্কর গুলির লড়াই শুরু হয়। রুদ্র একাই সব শেষ করে। সবার শেষে করিম বাহারকে দেয়ালে ঠেলে চেপে ধরে। সে কোথায়? করিম হেসে বলে, তুই তো প্রেমে দুর্বল, আমরা তোকে আর কে বানালাম, আর তোর চোখের সামনে সে মরবে আজ রাতেই। ঠিক তখনই পিছনের একটা ঘরে বিস্ফোরণের শব্দ। রুদ্র ছুটে যায়। ধোঁয়ার মধ্যে পড়ে আছে রামিসা, চোখে জল, মুখে ধুলো, কাঁধে আঘাত। তুই এসেছিস? রুদ্র দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে, চোখ দিয়ে প্রথমবার অশ্রু গড়ায়। আমি না এলে কি হতো জানিস? এই শহর চলতো, কারণ তুই এখন আমার দুনিয়া। রামিসা রুদ্রর বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলে। রুদ্র তাকিয়ে থাকে দূর আকাশের দিকে। এবার আর মাফিয়া আর কে নয়, সে একজন প্রেমিক। সে পুরো শহর ধ্বংস করতেও প্রস্তুত, শুধু তার ভালোবাসাকে রক্ষা করার জন্য। লোকেশন কলেজ ক্যাম্পাস। সকাল 9:30 ছাড়া কলেজে আজ একটা আলোড়ন। সবাই হোস্টেলের নোটিশ বোর্ডের সামনে জড়ো হয়েছে। একটা কাগজে লেখা, ফাইনাল সেমিস্টার টপার লিস্ট, সায়েন্স ডিভিশন। সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে প্রথম নামটা পড়ে আর ঠোঁট হাঁ হয়ে যায়। নাম রুদ্র খান, আইডি 190827, GPA 4, হাইয়েস্ট ইন দ্য ব্যাচ। এই রুদ্র না, মানে ওই যে চশমাওয়ালা, সবার হাসির পাত্র? না রে, ও হয়তো ফেক আইডি ইউজ করেছে। লাস্ট মডেলে যখন স্যার কিছু জিজ্ঞেস করেছিল তখন তো ও মুখও খুলে না। ওর খাতা দেখে তো কেউ পড়েই না রে, মাথায় নিশ্চয়ই কোনো চিপস বসানো আছে। তবে রুদ্র, সে তখন ক্যাম্পাসের কোণে দাঁড়িয়ে, চিরচেনা সেই ঢোলা শার্ট, ঝোলানো ব্যাগ আর তেল দেওয়া চুলে, চশমাটা টেনে মুখে বসে নিঃশব্দে বলে, ওদের মুখের চেহারা দেখলেই বোঝা যায় কিছু সত্যি মানুষ সহ্য করতে পারে না। একটা ছোট ফ্ল্যাশব্যাক। রাত্রে 3টা, সব ঘুমিয়ে, আর রুদ্র সে একদিকে কালো জগতে অপারেশন চালায় আর অন্যদিকে চুপচাপ কানে হেডফোন গুজে পড়ে কোয়ান্টাম ফিজিক্স। সে একদিন নোট খাতায় লিখছিল, তারা আমার বোকামিতে আসে, আমি তাদের অবহেলার ছায়ায় চুপচাপ আলো করাই। ওরা জানে না আমি টুটে হাসি রাখি, মাথা কিন্তু থেমে থাকে না। সবাই হতবাক, আর রুদ্র ধীরে ধীরে হাঁটছে। তার পেছনে ভিড়, কিন্তু সে একা। ক্যামেরা ধীরে তার মুখে জুম, চোখে ঝিলিক, ঠোঁটে অল্প হাসি, আর পেছনে ভেসে আসে তার গলায় নিঃশব্দ উচ্চারণ, অভিনন্দন দিতে আসি না, কারণ আমি তোর চোখে তখনও খেয়েছিলাম, আর আজও আমি শুধু রামিসার রুদ্র। লোকেশন কলেজ ক্যাম্পাস। বিকেল 4:40। আজ রামিসার ভেতর একটা অদ্ভুত যুদ্ধ। একদিকে লজ্জা, অন্যদিকে অপরাধবোধ। সে একসময় কত খারাপ ব্যবহার করেছে, আর সব কিছুর ওপর ছাড়ানো ভালোবাসার অনুভব, যেটা ধীরে ধীরে তাকে রুদ্রর দিকে টানছে। ও ভাবতো রুদ্র শুধু একটা হাসির পাত্র, কিন্তু আজ সে বুঝে গেছে এই ছেলেটাই হচ্ছে সবচেয়ে গভীর, সবচেয়ে তীব্র একটা অস্তিত্ব। রামিসার হাতে ছোট্ট একটা চিঠি, সাদা পেপারে গোলাপি কালি, সাথে একটা ভাঁজ করা চকলেট। ও চোখে জল নিয়ে চিঠিটা লিখছিল আগের রাতে। চিঠির ভেতরে লেখা, অ্যান্ড এএমপি জিটি রুদ্র, তোর হাসি নিয়ে আমি হাসতাম, তোর চশমা নিয়ে আমি তাচ্ছিল্য করতাম, আর তোর কথাকে যোগ ভেবেছিলাম। কিন্তু আজ আমি জানি তুই শুধু আমার ভুল না, তুই ছিলি আমার চোখে ছায়া হয়ে লুকানো আলো, তুই আমার হৃদয়ের টপ। আমি চাই না তুই শুধু জিপিএতে ফার্স্ট হও,
আমি চাই তুই হস আমার জীবনের সবচেয়ে বড় জয়। ক্যাম্পাসের লাইব্রেরির কোণ, রুদ্র বই পড়ছে। হঠাৎ একটা নরম কণ্ঠ, এই রুদ্র। রুদ্র তাকায়, চোখে চেনা শীতলতা। রামিসা চুপচাপ সামনে এসে একটা চিঠি আর চকলেট তুলে দেয় তার হাতে। এটা কি? না রুদ্র, এটা আমার মাপ চাওয়া আর আমার ভালোবাসা। একটা নীরবতা। রুদ্র কিছু বলে না, চিঠিটা পড়ে। তাহলে সে সত্যি আজ রামিসার চোখে ফার্স্ট বয় হয়ে উঠেছে। তার ঠোঁটে এক ফোঁটা হাসি, তারপর ধীরে ধীরে বলে, এই চিঠিটা রাখবো তোর দেওয়া সবচেয়ে দামি জিনিস হিসাবে, আর এই চকলেট আমি রাখবো না, কারণ এবার থেকে তোর ভালোবাসি আমার মিষ্টি। রামিসার চোখ ভরে আসে। সে আর কিচ্ছু বলে না, শুধু পাশে এসে দাঁড়িয়ে বলে, আজ থেকে তুই শুধু ছায়া না, তুই আমার আলো। আমি তোকে আর কাউকে হাসির পাত্র হতে দিব না, তুই আমার রুদ্র। রুদ্র আস্তে করে ওর কানে ফিসফিসায়, তুই বলেছিস আমি তোর জীবনের টপ, তাহলে শোন, তুই আমার জীবনের শেষ উত্তর, আর আমি কখনো এই উত্তর বাদ দেব না। লোকেশন ছাদে, রাত 12:07। পূর্ণিমার আলো, রাতটা অদ্ভুত সুন্দর। আকাশ জুড়ে পূর্ণিমা, আর ছাদে একটা পুরনো কম্বলের ওপর বসে আছে রুদ্র আর রামিসা। চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে বাতাসে উড়ে আসছে ওদের নিঃশ্বাসের শব্দ। রামিসা ধীরে ধীরে রুদ্রের কাঁধে মাথা রাখে। তুই জানিস রুদ্র, আমি তোকে যতটা ভয় পেয়েছি তার থেকেও বেশি ভালোবেসেছি। ভেবেছিলাম তোর ছায়া আমার আলো কেড়ে নেবে, কিন্তু এখন দেখি তুই আমার আলো। তুই যখন পাশে থাকিস তখন মনে হয় অন্ধকারেও মনে আছে, তুই আমার আগুনও আশ্রয়, তুই ছাড়া আমি অসম্পূর্ণ। রামিসা ধীরে তার মুখটা তুলে তাকায়, চোখে জল জমে, তবু ঠোঁটে হাসি। হঠাৎ এক নিঃশব্দ মুহূর্তে ঠোঁটে ঠোঁট মিশে যায়, গভীর হতে থাকে তাদের ভালোবাসার স্পর্শ। তুই চাইলে আমি সব ছেড়ে দিতে পারি, তুই আমার হয়ে থাক। রামিসা রুদ্রর বুকের মধ্যে ঢুকে পড়ে, ওর চুলে হাত রেখে বলে, আমি কোথাও যাব না, তুই যদি ছায়া হোস আমি হব তোর ছায়ার ছায়া। একটা মোমবাতি জ্বলছে। রুদ্র ধীরে ধীরে ওর ওড়নাটা খুলে নেয়, কিন্তু কোনো তাড়াহুড়ো নেই। ওদের চোখে সম্মান, ভালোবাসা, গভীর টান। রুদ্র ফিসফিস করে, আজ তুই যদি থামতে চাস আমি থামবো, তুই যদি এগোতে চাস আমি তোর সাথে থাকবো, তোর ইচ্ছাই আমার সব। রামিসা দুই হাতে রুদ্রর মুখ ছুঁয়ে বলে, আমার ইচ্ছা তুই আমার সমস্ত পাপ পুণ্যের মিলন। আজ আমি শুধু তোর হতে চাই, পুরোটাই। মোমবাতির আলো নিভে আসে, ক্যামেরা ধীরে ধীরে আকাশে উঠে যায়। রুদ্র আর রামিসা হঠাৎ তাদের মনে পড়ে তারা বিবাহিত নয়। সাথে সাথে দুজন সরে যায়, দুজনেই ভীষণ লজ্জা পায়। রুদ্র বলে, আমাদের বিয়েটা করে নেওয়া উচিত, কি বলিস? রামিসা লজ্জা পেয়ে রুদ্রর বুকে কিল মারে। খানভিলা, রাত 8:55। রুদ্র আজ অনেক সাহস নিয়ে নিজের পরিবারকে ডেকেছে। বাবা আশরাফ খান, মা নীলিমা খান, ভাই নিহাল খান, সবাই এক টেবিলে বসে। রুদ্রর মুখ গম্ভীর, চোখ স্থির। আমি বিয়ে করতে চাই, ওর নাম রামিসা, আমি ভালোবাসি ওকে, আর ও আমাকে চেনে, সব জেনেই পাশে থাকতে চায়। ঘরে মুহূর্তেই নীরবতা নেমে আসে। রুদ্র, তুই জানিস তোর জীবন কেমন? তুই জানিস তোর নাম শুনলেই লোক কাঁপে। তুই কি করে ভাবলি কাউকে এই অন্ধকারে টানবি? তুই যদি কাউকে ভালোবাসিস তাকে এই আগুনে ঢোকাতে চাস না। ভালোবাসা মানেই তো সুরক্ষা। তুই তো তাকে মৃত্যুর দাওয়াত দিচ্ছিস রুদ্র। রুদ্র চুপ করে থাকে, তারপর উঠে দাঁড়ায়। তোমরা বলছো আমি ভালোবাসলে ওর জন্য ভয়, তবে আমি না ভালোবাসলেও শত্রুরা তাকে খুঁজবে, তখনই একা থাকবে, ভালোবাসা দিয়ে নয়, ভয় নিয়ে। আমি যদি ওকে বিয়ে করি তাহলে অন্তত ওর সামনে আমি দাঁড়াবো, আমি লড়বো আগুন হয়ে। আমি মাফিয়া ঠিক, কিন্তু আমিও মানুষ, আর মানুষ ভালোবাসলে তাকে নিয়ে বাঁচতে চায়, লুকিয়ে রাখতে চায়। ভাই, তুই জানিস তুই অন্ধকারের মানুষ। তোর রামিসা কি পারবে ছায়া নিতে, নিঃশ্বাস নিতে? তোর রক্তে যে আগুন আছে ওর হাতে তুলে দিতে চাস? রুদ্র ধীর গলায় বলে, আমি যদি ওকে পাই তবে আমার ভিতরের আগুনও শান্ত হবে। তোমরা যে অন্ধকার বলছো, ওর চোখে আমি আলো দেখতে শিখেছি। এই মেয়েটা যদি পাশে থাকে তবে আমি জগৎ থেকে বের হতে পারি। আশরাফ খান চিৎকার করে উঠে দাঁড়ায়। তুই জানিস না মাফিয়া জীবন ছেড়ে চলে যাওয়া মানে কি? এটা একটা চক্র। তুই বের হবি মানেই তোকেই শেষ করবে, আর ওর মাথায় বন্দুক চলবে তোর কারণে। তুই ওকে বাঁচাতে চাস নাকি ওকে তোর ভালোবাসার নামে শেষ করতে চাস?
রুদ্র চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে জল আসে না, কিন্তু ভেতরে কান্না ফেটে পড়ে। সে শুধু নিচু গলায় বলে, তবে তোমরা বলছো আমি ভালোবাসতে পারি না? আমি তো শুধু প্রেম করিনি, আমি ওকে নিজের জীবন দিতে চাই। একটা অদ্ভুত নীরবতা নেমে আসে ঘরে। কেউ কিছু বলে না, শুধু মা নীলিমা খান ওর কাঁধে হাত রাখে। তুই বিয়ে করবি ঠিক আছে, কিন্তু তুই যদি ওকে এক ফোঁটাও কষ্ট দিস, মা হয়ে তোকে শেষ করতে আমি পিছপা হব না। রুদ্র বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে, চোখে ভেজা আলো। সে ফিসফিস করে, রামেশা, তুই শুধু আমার প্রেম না, তুই আমার সাহস। তোর জন্য আমি এই অন্ধকার জগৎ থেকে আলোয় যাব, শুধু তুই হাত ছাড়িস না। লোকেশন রামেশার বসার ঘর। সন্ধ্যা 7:15। আজ রামেশার ঘরে বিভিন্ন রকমের উত্তেজনা। ঘরে ছড়ানো ফুলের গন্ধ, হালকা সাজানো ড্রয়িং রুম, চায়ের ট্রেতে বিস্কিট আর স্ন্যাক্স। রামেশার মা সব কিছু গুছিয়ে নিচ্ছেন, আর বাবা সোফায় বসে গম্ভীর মুখে পেপার পড়ছেন। বাবা মা এখনও জানে না রুদ্র আসছে। বাইরে একটা গাঢ় কালো গাড়ি এসে দাঁড়ায়। নেমে আসে রুদ্র, কালো পাঞ্জাবি, চোখে ভদ্র চশমা। পাশে নিহাল খান ও নীলিমা খান। তাদের চেহারায় স্পষ্ট অভিজাতের ছাপ, তবুও মুখে এক ধরনের অস্বস্তি লুকানো। ভেতরে বসা পর্ব শুরু। রামিসার বাবা চা এগিয়ে দিয়ে হাসি মুখে বলেন, আপনারা তো বললেন ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। নীলিমা খান মাথা নিচু করে বলেন, জি, আমাদের ছোট ছেলে রুদ্র, সে আপনার মেয়েকে খুব পছন্দ করে, আর মেয়েও আমাদের খুব পছন্দ। রামিসার মা একটু হাসি দিয়ে বলেন, তাতে তো কোনো আপত্তি নেই। আমাদের মেয়ে বড় হয়েছে, নিজের পছন্দ থাকতেই পারে। তবে একটা প্রশ্ন, ছেলেটা করে কি? ঘর জুড়ে নিস্তব্ধতা। রুদ্র মাথা নিচু করে বসে আছে। নিহাল খান সামান্য গলা খাকারি দেয়। নীলিমা খান ওর দিকে তাকায়, কেউ কিছু বলে না। রামিসার বাবা ভ্রুকুচকে বলেন, মানে ছেলেটা কি পেশায় আছেন? নীলিমা খান শান্ত গলায় জবাব দেয়, সে নিজেই কিছু কনসালটেন্সি করে, মানে আইনি প্রযুক্তি আর কিছু ব্যক্তিগত ডিলিং। রামিসার মা অস্বস্তিকরভাবে হাসেন, মানে সে কোথাও চাকরি করে না? না, সে অনেকটা ফ্রিল্যান্সার, অল্প কিছু স্পেশাল কাজ করে থাকে। আসলে ওর মতো মেধাবী ছেলে অফিসে আটকে থাকে না। রামিসার বাবা এবার একটু রূঢ় হয়ে বলেন, আমার মেয়ের জীবনে সঁপে দেব এমন একজনের হাতে যার পেশা পরিষ্কার না। আপনারা বলছেন সে ফ্রিল্যান্সার, কিন্তু আসলে সে কি করে সেটা কেউ ঠিকঠাক বলতে পারছেন না। রুদ্র চুপচাপ মুখ নিচু করে বসে থাকে। তার ভিতরে ঝড় উঠেছে। সে কিছু বলতে চায়, কিন্তু জানে সত্য বলার মানে রামিসাকে বিপদে ফেলা। ঠিক তখনই রামিসার ঘরে ঢুকে পড়ে। তার চোখে আত্মবিশ্বাস, ঠোঁটে শান্ত হাসি। সে সামনে গিয়ে দাঁড়ায়, নিজের বাবার চোখে চোখ রেখে বলে, বাবা, ছেলেটা কি করে সেটা প্রশ্ন না, প্রশ্ন হলো সে আমার জন্য কি করতে পারে। আর আমি জানি সে নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাবে। সে আমাকে মানুষ হিসেবে ভালোবাসে। সে কেউ চাকরিজীবী না, কিন্তু সে একজন যোদ্ধা, আর আমি এমন একজনকে জীবনসঙ্গী করতে চাই। রামিসার মা বাবা নীরব। রুদ্র তখন রামিসার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তুই কি জানিস তুই এই পরিবারে কি করলি? শুধু আমার পাশে না, তুই তো আমার হয়ে লড়তে নেমে গেলি। ভালোবাসা মানে শুধু পাশে দাঁড়ানো না রুদ্র, ভালোবাসা মানে হাত ধরে আগুনে নামা। তুই নামছিস অনেক দিন, এবার আমি তোকে নিয়ে নামলাম। লোকেশন রামিসার বাবার ব্যক্তিগত অফিস। সময় দুপুর 2:30। রামিসার বাবা একজন প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা। সরল মানুষ নন তিনি। সারা জীবন কাগজের নিচে সত্য লুকাতে দেখেছেন, কিন্তু তিনি জানেন কোথায় কিভাবে চাপ দিলে গোপন কিছু উঠে আসে। তাই চা চক্রের হাসির পেছনে তিনি শুরু করেন অনুসন্ধান। ফাইল, নাম, ব্যাকগ্রাউন্ড ট্র্যাকিং, সব কিছু। তুই একটা ছেলে সম্পর্কে সব ইনফরমেশন জোগাড় কর। নাম রুদ্র, খানবাড়ি ঢাকায়, সুন্দর, ভদ্র, শান্ত। এসব আমি দেখেছি। আমিও ছায়া খুঁজতে চাই। এক সপ্তাহ পরে একটা খাম এসে পড়ে রামিসার বাবার টেবিলে। খামের ওপর লেখা, অনলি ওপেন ওয়েন ইউ আর রেডি টু সি হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট টু বিলিভ। ভেতরে ছিল কয়েকটা কাগজ, কিছু সিসিটিভি স্টিল শট আর একটা ছোট পেন ড্রাইভ। ক্যামেরা জুম ইন। এক ছবিতে দেখা যাচ্ছে রুদ্র গভীর রাতে এক গ্যাং সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে। আরেক ছবিতে তার পাশে পড়ে আছে রক্তমাখা ছুরি। তৃতীয় ছবিতে একটা গোপন ডিল চলছে। রুদ্র মুখে মুখোশ পরে। রামিসার বাবা স্তব্ধ। তিনি হোঁচট খেয়ে সোজা চেয়ার থেকে উঠে দাঁড়ান। এটা তো রুদ্র না, এটা তো এক ধরনের মাফিয়া, ছায়া পুরুষ। একদিন আমার মেয়েটা কাকে ভালোবেসেছে। তিনি পেন ড্রাইভ চালান। ভেতরে এক অডিও ফাইল। রুদ্রের কণ্ঠে বলা, অ্যান্ড এএমপি জিটি, তাকে কেউ ছুতে পারবে না। রামেশ আমার পৃথিবী, যে ওর দিকে তাকাবে আমি তার দুনিয়া বলে দেব।
রামিসার বাবার গলা ধরে আসে। তিনি জানেন এই ভয়ঙ্কর ছেলেটা তার মেয়েকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার মতোই ভয়ঙ্কর। তিনি নিঃশব্দে বলেন, মেয়েটার বিয়ে ঠিক করছো না, তাকে যুদ্ধের মাঠে পাঠাচ্ছ। ওখানে শুধু ফুল না, বুলেটও ওড়ে। রাতে রামিসার বাবা একা বারান্দায় দাঁড়িয়ে, হাতের মুঠোয় সেই ছবি। তিনি চোখ বন্ধ করে ফিসফিস করে বলেন, আমি মেনে নেব যদি তুই সত্যিই তাকে বাঁচাতে পারিস, কারণ ভালোবাসা শুধু আবেগ না, এটা দায়িত্ব। এবং তুই কি তা দিতে পারবি, রুদ্র খান? ঘরের ভেতর চুপচাপ বসে আছে রামিসা। একটানা কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল হয়ে গেছে। বারান্দার দরজার ফাঁক দিয়ে বিকেলের নরম রোদ এসে গায়ে পড়ছে, কিন্তু তার মন জুড়ে অন্ধকার। ঠিক তখনই দরজায় ঠক ঠক আওয়াজ। রামিসা, দরজা খুল, বাবা বলছি। ধীরে দরজা খুলে দিল রামিসা। সামনে দাঁড়িয়ে তার বাবা, চোয়াল শক্ত, চোখে কঠিন দৃঢ়তা। এই ছেলেটাকে তুমি বিয়ে করবে? এই রুদ্র, যে কিনা মাফিয়া, তার কোনো ভবিষ্যৎ নিশ্চয়তা নেই। আমি বেঁচে থাকতে এই বিয়ে হতে দেব না। রামিসা থমথমে গলায় বলল, আপনি জানেন না সে কে, কিন্তু আমি জানি সে আমার জন্য জীবন বাঁচিয়ে রাখতে পারে। তার সরল মুখের আড়ালে কি গভীর কিছু আছে সেটা আমি বুঝি। আপনি তাকে দেখেননি, আমি দেখেছি। পাগল হয়ে গেছিস নাকি? এই ছেলের পিছনে নিজের জীবন শেষ করে দিবি? না বাবা, আমি ঠিক বলছি। আপনি চাইলে আমাকে ঘর থেকে বের করে দিন, কিন্তু শুনে রাখুন, আমি রুদ্রকে না পেলে আমার জীবন নিজেই শেষ করে দেব। আপনার সামনে না হলে এই ঘরে একদিন নিঃশব্দে মরব। তখন শুধু একটা চিঠি পাবেন আপনি, তাতে লেখা থাকবে আমি শুধু ওর হয়ে জন্মেছিলাম। এই কথা বলেই দরজাটা ঠাস করে বন্ধ করে দেয় রামিসা। বাবা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন। বুকের ভেতর কেমন কেঁপে ওঠে তার। রামিসার চোখের সেই অভিমানের জল যেন আগুন হয়ে বুক চিরে যাচ্ছে। আর ওদিকে একা নিজের রুমে বসে থাকা রামিসা জানে না দরজার ওপারে দাঁড়িয়ে কেউ শুনে ফেলেছে তার প্রতিটি শব্দ। ছায়ার মতো সেই ছেলেটা ধীর পায়ে ফিরে যাচ্ছে। ঠোঁটের কোণে লুকানো এক ব্যথা। রুদ্র, তার মুঠোয় ধরা আছে একটা ছোট্ট রিং বক্স। চোখের কোণে জল, আর গলার কাছে জমে থাকা হাজারটা কথার বোঝা নিয়ে ফিসফিস করে বলল সে, তুই জানিস না রামিসা, তোর জন্য আমার পৃথিবী বদলে দেওয়াও যেন ছোট হয়ে যায়। কিন্তু আমার ছায়া যদি তোকে ছোঁয়ায়ও, তোর জীবন বিপদে পড়বে। তোর ভালো থাকার জন্যই আমার ভালোবাসাকে গোপন রাখতে হবে। ঘরের বাতাসটা থমকে আছে। রামিসার কাঁদা চোখ, ধোঁয়াটে দৃষ্টি আর কঠিন মুখাবয়ব যেন পুরো ঘরের আলো গিলে ফেলছে। তার বলার শেষ কথাগুলো বাবার মনে বজ্রাঘাতের মতো বাজছিল। আমি রুদ্রকে না পেলে নিজেকে শেষ করে দেব বাবা। আমি কাউকে ভালোবাসি না, শুধু তাকে। একবার তার চোখের দিকে তাকিয়ে দেখুন, আপনি বুঝবেন সে কেমন। চুপচাপ দাঁড়িয়ে থাকা বাবার চোখে জল। বুকের ভেতরটা ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। একমাত্র মেয়ে, তার জীবনের আলো প্রাণ। এই মেয়েটা যে কাঁদে, তার কান্না বাবা সহ্য করতে পারে না। সেই মেয়ে আজ মৃত্যুর কথা বলছে। বিছানায় বসে পড়ে চোখ নামিয়ে নেয় তিনি। দেয়ালের দিকে তাকিয়ে চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর গভীর গলা কাপা কণ্ঠে বলেন, তুই আমার একমাত্র সন্তান রামিসা। তোকে হারানোর কথা চিন্তা করতে আমার গলা আটকে আসে। তোকে দুঃখে দেখাচ্ছে আমি মৃত্যুকে বরং আপন করে নেব। আমি মাফ করতে পারতাম না যদি অন্য কেউ হতো, কিন্তু তোর চোখের জল, তোর কান্না, তোর ভালোবাসার জোর আমাকে হার মানালো। রামিসা থমকে গেল। তুই চাইলে আমি রাজি আছি। রুদ্রকে তুই যদি সত্যি চিনিস তাহলে আমি আর কিছু বলবো না, কিন্তু একটা কথা, ওকে যদি একটু কষ্ট পেতে দেখিস, যদি বুঝিস সে তোকে ভালোবাসবে না, তবে আমার মনে করে এই বাবার সামনে আর আসিস না। রামিসার চোখ দুটো এবার বিস্ময়ে ছলছল করে উঠল। সে বাবার পায়ে ঝুঁকে পড়ল। বাবা, আমি কথা দিচ্ছি, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা কোনোদিন ভুল প্রমাণ করব না। আমি ওর সাথে সুখে থাকব, এটাই আমার লড়াই। আর ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ সে কথাগুলো শুনে চোখ বুজে ফেলল। রুদ্র। তার বুকের মধ্যে কেমন যেন একটা হালকা ব্যথা উঠল। নিজের অজান্তেই বলল, আমি তোকে কখনো কষ্ট দিব না, কিন্তু আমার ছায়া তোর গায়ে লাগুক সেটা আমি চাই না রামিসা। তবু যদি তুই পাশে থাকতে চাস, তাহলে পুরো পৃথিবীকে তোর পায়ের নিচে এনে দেব। চারিদিকে সাজ সাজ রব। ঘরের প্রতিটি কোণ যেন আলোর ঝলকে মুখরিত। লাল বেনারসি, কপালে টিকলি, কানে ঝুমকো আর কাঁপা চোখে আজ রামিসা কোণে। একবার আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবি দেখে সে হেসে ফেলে। এই আজ আমি রুদ্রর হব। আর দূরে ছাদে দাঁড়িয়ে আছে রুদ্র। আজ সে একেবারেই অন্য রুদ্র। কালো শেরওয়ানিতে মোড়া এক সুদর্শন পুরুষ।
যার চোখে আজ আবেগ কিন্তু ঠোঁটে গম্ভীরতা। কিন্তু এই সুখের দিন কেউ অন্ধকারে ষড়যন্ত্র সাজাচ্ছে। অপরদিকে বিয়ের জায়গা থেকে কয়েক কদম দূরে কালো গাড়িতে বসে আছে সেই ভয়ঙ্কর মানুষ শত্রু। আজ সেই দিন যেদিন আমি বুঝিয়ে দেব রুদ্র কাকে পাগল বলেছিল। রামিসা, তুই আমার না হলে কারোর না হবি। তার সঙ্গীরা সজ্জিত গাড়ি থেকে অস্ত্র বের করা হচ্ছে। একজন কানে হেডসেট জানালো, স্যার, ভিতরে প্রায় 50 জন গেস্ট। রুদ্রের চোখের সামনেই কাজ শেষ করব। বিয়ের মঞ্চ ইমামের কণ্ঠ ভেসে আসছে। কবুল বলুন। রামিসা চোখ বন্ধ করে শান্ত গলায় বলে, কবুল। ঠিক তখনই বুম একটি শব্দ, পুরো হাভেলি কেঁপে ওঠে। ধোঁয়া, আতঙ্ক, চিৎকার। মহিলারা চিৎকার করে ছোটাছুটি করছে। পুরুষেরা কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন মুখোশধারী ভিতরে ঢুকে পড়ে। রামিসা, কোথায় সে? এক জোর গলায় চিৎকার শোনা গেল। রামিসা থমকে গেল। শত্রু। কিন্তু সবাইকে চমকে দিয়ে ছাদের ওপর থেকে এক ঝাঁক ধোঁয়ার মধ্যে দিয়ে রুদ্র নেমে এলো। তার হাতে ছিল স্মার্টফোন। সে চোখ রাঙিয়ে বলল, এই বিয়ে কেবল ভালোবাসার নয়, এটা ছিল আমার ফাঁদ। শত্রু, তোর জন্য আজ পুলিশ বসানো হয়েছে প্রতিটি কোণে। শত্রু অবাক হয়ে চিৎকার করে উঠল, তুই এটা করতে পারিস? তুই আমার ভাইয়ের মতো ছিলি রে। রুদ্র হেসে বলল, তুই ভাই হতে পারিস, কিন্তু আমি তো আর বিশ্বাসঘাতক না। আমি ভালোবাসা মানে রক্ষা করতে জানি। রামিসাকে ছুতে চাইলে নিজেকে শেষ করতে হবে। রামিসার দিকে এগিয়ে আসে এক সন্ত্রাসী। ঠিক তখনই রুদ্র রামিসার সামনে দাঁড়িয়ে এক ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। আমার বউয়ের দিকে তাকানোর আগে 10 বার ভাববি। পুলিশের সাইরেন বাজে। চারিদিক থেকে ঘিরে ফেলে শত্রু তার সাঙ্গপাঙ্গদের। শত্রু বন্দুক বের করে রামিসার দিকে তাক করে, কিন্তু গুলির আগে ঠাস একটা গুলি শত্রুর কাঁধে লাগে। পেছনে তাকিয়ে সে দেখে নিহাল খান, রুদ্রর বড় ভাই, দাঁড়িয়ে আছে। আমার ভাইয়ের বিয়েতে হাত দিবি? আগের রক্ত দেখিস, তারপর রাস্তায় আয়। কিছু সময় পরে শত্রু তার সাঙ্গপাঙ্গদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। বিয়ের হল আবারও শান্ত হয়। রামিসা কাঁদতে কাঁদতে রুদ্রর বুকে মুখ গুজে বলল, তুমি জানলে কি করে? তোর চোখে একটু ভয় ছিল, আর আমার ছায়ায় তোকে আগলে রাখার দায়িত্ব আমার। কবুল শব্দটা আবারও শোনা গেল, এবার শান্তিময় এক নতুন শুরুয়াতে সাক্ষী হয়ে। শোনো, এবার থেকে সবাই কিন্তু মাফিয়ার বউ বলবে, রাজি তো? আমি চাই সারা জীবন এমন মাফিয়ার বউ হয়ে থাকতে। এই, আপনারা কিন্তু নজর দিয়েন না তাদের সংসারে, তা না হলে কিন্তু রুদ্র একটা গুলি করে খুলি উড়িয়ে দেবে। বুঝেছেন তো? এবার বাড়ি গিয়ে মুড়ি খান। আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শকরা, আজকের গল্প এখানেই শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো ও নেক্সটে কী ধরনের গল্প চান অবশ্যই তা কিন্তু কমেন্টে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত টাটা।